আসসালামু আলাইকুম। আজকে আমাদের থার্ড ক্লাস হচ্ছে ত্রিকোণমিতি। তো আপনারা ত্রিকোণমিতি সবাই খুব ভালো পারেন, এটা আমি জানি। আপনারা খুবই ভালো পারেন ত্রিকোণমিতি। তো এত ম্যাথ ট্যাথ করাই আর কি হবে। এখন আমরা দেখি ত্রিকোণমিতি আপনারা সবই ভালো পারেন। আপনারা যা পারেন সেইগুলোকেই একটু মডিফাই করা, হয়তো আপনাদের কাছ থেকে কিছু শিখব। যদি ফাঁকি দিয়ে থাকেন, আগে পড়াশোনা ঠিকমতো না করেন, তাহলে আপনারা আমাদের কাছ থেকে কিছু শিখবেন, এটাই হলো কাজ। তো আসি, আমরা হচ্ছে ত্রিকোণমিতি শুরু করি। ত্রিকোণমিতি। আচ্ছা দেখেন, আজে বাজে কথা বলবো না। আগে আজে বাজে কথা বলতে সাইন থেটা কার কার অনুপাত এগুলো জানেন আপনারা, কস থেটা কার কার অনুপাত সেগুলো জানেন, ট্যান কট সেক কোসেক এগুলো কার অনুপাত, কোন দুইটা বাহুর অনুপাত এগুলো আমরা জানি। তো এগুলো আমরা মোটামুটি জানি যে কে কার অনুপাত, এগুলো আমরা মোটামুটি জানি। তো এখন হচ্ছে আমাদের এই ত্রিকোণমিতিতে একটু হায়ার লেভেলে চিন্তা করতে হয়, বিশেষ করে 8.3-তে বিভিন্ন চতুর্ভাগে গেলে কেন চেঞ্জ হয়, আমরা কেন কোণের অপারেটর চেঞ্জ করি বা অনুপাত চেঞ্জ করি, কখন করি না, কেন প্লাস হয়, কেন মাইনাস হয়, এই জাতীয় জিনিসগুলো আপনার একটু ভালো করে বুঝতে হবে। কারণ আপনি ইন্টারমিডিয়েটে যখন যাবেন এই ত্রিকোণমিতিটাই কাজে লাগবে। হয়তো ওইখানে নতুন কিছু সূত্র আসবে, তবে এগুলাকে ভর করেই, এমন না যে সাইন কস ট্যান কট সেক কোসেকের বাইরে আরও 5-7টা আবিষ্কার হবে, না, এগুলাই থাকবে। হয়তো কিছু নতুন সূত্র পাবেন, বাট এই যে চেঞ্জগুলা ওইখানে কিন্তু আর আপনার নতুন করে নাই, এখান থেকেই যা শিখে যাবেন তাই। তো এই জিনিসগুলোই আমরা এখানে মোটামুটি দেখার চেষ্টা করব আজকে। আর পরের ক্লাসে আমরা অঙ্কভিত্তিক কথাবার্তা বলবো। আমাদের শিডিউলে 9 থেকে 10টা ক্লাস আছে, তো মোটামুটি এর মধ্যে হয়ে যাবে। আর আপনাদের একটু চিন্তা ভাবনা করবেন, আপনারা আগে থেকে ডিসিশন নেন যে কোন কোন চ্যাপ্টারের সৃজনশীল অ্যান্সার করবেন। এমসিকিউ এর জন্য সবই পড়তে হবে, কোন কোন চ্যাপ্টারের অ্যান্সার করবেন ওইগুলো একটু ডিসিশন নেন আগে থেকে, নিয়ে টিয়ে সেগুলোর প্রতি একদম মানে তার মধ্যে যাই আসুক ওগুলো পারবেন এরকম একটা অবস্থা তৈরি করেন, তাহলে ভালো হবে। আচ্ছা আসেন আমরা প্রথমে একটু কথা বলি হচ্ছে প্রথম চিন্তা ভাবনা। আচ্ছা, প্রথমে চতুর্ভাগ নিয়ে কথাবার্তা। আমরা জানি, আমরা যদি যে কার্তেসীয় স্থানাঙ্ক আছে, কার্তেসীয় স্থানাঙ্ক, এই কার্তেসীয় স্থানাঙ্ক দুইটা অক্ষ, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ, এরা পরস্পরকে ছেদ করে 4টা সমকোণ উৎপন্ন করে। এটা হলো, এটাকে আমরা বলি হয়তো বা এক্স প্রাইম, এটাকে আমরা এক্স বলি, এটাকে আমরা হয়তো বা ওয়াই বলি, এটাকে ওয়াই প্রাইম বলি। 4টা চতুর্ভাগে বিভক্ত করে অথবা 4টা সমকোণে বিভক্ত করে। তো এই জায়গাতে এসে আমরা থেটা এর মান কি বলি, থেটা এর মান হয়তো বা 0 অথবা 2 পাই বলি। এই জায়গাতে থেটা সমান আমরা কত বলি, পাই/2 বা 90 ডিগ্রি বলি। এখানে এসে থেটা সমান আমরা বলি হচ্ছে পাই। এখানে এসে থেটা সমান আমরা বলি 3 × পাই/2। এই হলো আমাদের প্রথমত কাজ। এটা আমরা জানি, পাই/2 90, 180, 3 × পাই/2 270, আর এটা হচ্ছে 0 ডিগ্রি, অথবা এই দিক দিয়ে ঘুরে যদি আসেন তাহলে 360 ডিগ্রি। তো এখানে যে আমরা টোটালটা স্থানাঙ্ক ব্যবস্থার সাথে ত্রিকোণমিতিকে একটু ম্যাচ করার চেষ্টা করব। ওইটাতে যাওয়ার আগে দেখেন, আমরা তো নর্মালি দুই ধরনের কোণ নিয়ে কাজ করি, একটা হচ্ছে জ্যামিতিক কোণ আর ত্রিকোণমিতিক কোণ। জ্যামিতিক কোণ কি, দুইটা রেখা যদি পরস্পরকে ছেদ করে, ইনিশিয়াল কথাবার্তা যে দুইটা রেখা পরস্পরকে যদি ছেদ করে, এই ছেদ বিন্দুতে যে কোণ উৎপন্ন হয় সেটাকে আমরা নর্মালি জ্যামিতিক কোণ বলি। এর একটা লিমিট আছে যে এখানে যে মোট কোণ আছে সব কোণ যোগ করলে আপনি 360 ডিগ্রি পাবেন, এর বেশি পাওয়া সম্ভব না। আর ত্রিকোণমিতিক কোণ কি বলতেছে, যে কোনো একটা যদি আদি অক্ষ, একটা ইনিশিয়াল অক্ষ বা রশ্মি চিন্তা করেন, ধরেন এটা OX একটা অক্ষ, এই অক্ষ বা এই রশ্মিটা যখন ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি ঘুরে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতে থাকে, যদি একবার ঘুরে 360 ডিগ্রি, আবার ঘুরলে আরও 360 ডিগ্রি, আবার ঘুরলে আরও 360, এরকম যত ঘুরতে থাকবে কোণের মান বাড়তে থাকবে। সেম জিনিস যদি সে ঘড়ির কাঁটার দিকে ঘোরে, এইভাবে দিকে ঘুরে আসে, তখন আমরা তাকে ঋণাত্মক কোণ বলি। তো জ্যামিতিক কোণে ঋণাত্মক কোণ বলে কোনো কিছু নাই, বা ত্রিকোণমিতিক কোণ ধনাত্মকও হতে পারে, ঋণাত্মকও হতে পারে।
অর্থাৎ জিনিসটা জাস্ট এরকম, এখানে আছে আপনি এই বরাবর গেলেন, ধরেন এই কোণটা হচ্ছে 45 ডিগ্রি, সেম জিনিসটা যদি আপনি এই বরাবর একই ডিস্টেন্স আসেন, এই কোণটাকে বলতেছি আমরা -45 ডিগ্রি। তো এখানে এই যে মাইনাসটা কি কারণে, মাইনাসটা আসলে ডিরেকশন নির্দেশ করে। তো কোণের আগে যখনই মাইনাস থাকে তখন আমরা ধরে নেই যে এই 45 ডিগ্রি কোণ সে ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে, আর যখনই প্লাস থাকে আমরা ধরে নেই ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতেছে। তো এইখান থেকে জ্যামিতিক ত্রিকোণমিতিক কোণ গেল। জ্যামিতিক কোণের লিমিট আছে 0 থেকে 360। একটু চিন্তা করে দেখেন, ত্রিকোণমিতিক কোণের কোনো লিমিট নাই, আনলিমিটেড, -ইনফিনিটি থেকে +ইনফিনিটি যে কোনো মান হতে পারবে ত্রিকোণমিতিক কোণ, এর কোনো লিমিট নাই। এখন আসি আমরা এখানে, যে দেখেন এই চতুর্ভাগে বলেন তো স্থানাঙ্ক ব্যবস্থা চিন্তা করেন, আমরা যে XY স্থানাঙ্ক ব্যবস্থা চিন্তা করি, কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা, তো সেই স্থানাঙ্ক ব্যবস্থায় এই চতুর্ভাগে কে পজিটিভ? XY দুইটাই পজিটিভ, এখানে Xও পজিটিভ অর্থাৎ লম্ব, Yও পজিটিভ। এখানে কি X নেগেটিভ, Y পজিটিভ, এখানে Xও নেগেটিভ, Yও নেগেটিভ, এখানে X পজিটিভ, Y নেগেটিভ। এটা আপনাকে ত্রিকোণমিতি করতে যে আমাদের সব সময় মাথায় রাখতে হবে, অলওয়েজ মাথায় রাখতে হবে, এই যে আমরা XY চিন্তা করি, ধরেন আমি একটা 2, বিন্দু লিখলাম 2,3, এই 2 কিসের মান নির্দেশ করে আর Y কিসের মান নির্দেশ করে বলেন তো? 2 কার মান আর 3 কার মান? জি, 2 হচ্ছে ভুজ, এটা হচ্ছে ভুজ, অর্থাৎ এটাকে আমরা x বলি, এটা x। আপনার সবসময় মাথায় রাখতে হবে ত্রিকোণমিতির এই ক্ষেত্রে এই xটা সবসময় হচ্ছে ভূমি নির্দেশ করবে, আর এটা কোটি, এই কোটিটা সবসময় লম্ব নির্দেশ করবে। এটা আপনাকে মাথায় আগে সেট করতে হবে। যে কোনো বিন্দুর ভুজ ত্রিকোণমিতিতে ভুজ বা x এর মান এটা সবসময় আমাদের ভূমি নির্দেশ করবে, আর লম্ব y অথবা কোটি যেটা, এটা সবসময় লম্ব নির্দেশ করবে। এখানে আমরা একটা যে কথা বলি থেটা কোণের বিপরীত বাহু লম্ব, ওই জিনিসটা একটু ভুলে যান, ওইটা এখানে দরকার নাই। সবসময় x এর মান হচ্ছে ভূমি, y এর মান হচ্ছে লম্ব। এই জন্য আমরা এখানে ভূমি বলতে যা বুঝি, এই যে মূল বিন্দু আছে এটা থেকে ডান দিকে অথবা বাম দিকে যে রেখা পাবো এটা হচ্ছে অলওয়েজ ভূমি নির্দেশ করবে, আর উপরে বা নিচে নামলে যেটা পাবেন y এর মান সেটা হচ্ছে লম্ব নির্দেশ করবে, আর x এর মান হচ্ছে আমাদের ভূমি নির্দেশ করবে। না, ত্রিকোণমিতিতে আমরা 3rd ডাইমেনশন নিয়ে চিন্তা করি না, এটা 2 ডাইমেনশনাল জিনিস। আপনি যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো নিয়ে কাজ করেন এটা তো 2টা বাহুর অনুপাত, 2টা বাহুর অনুপাত, এখানে 3D নিয়ে কোনো কথাবার্তা নাই, 2টা বাহুর অনুপাত। আচ্ছা, আর অতিভুজ হচ্ছে কি? অতিভুজ হচ্ছে মূল বিন্দু থেকে যে দূরত্ব সেটা হচ্ছে আমার অতিভুজ নির্দেশ করে, যেটা আমরা পিথাগোরাস দিয়ে বের করি। ধরেন এইখানে একটা বিন্দু আছে, সাপোজ এইখানে একটা বিন্দু পাইলেন আপনি, এই বিন্দু থেকে আপনি এইভাবে যখন যোগ করবেন, এইটা হলো ভূমি x, এটা হলো আমাদের ভূমি, এটা হচ্ছে লম্ব। এই x এর মান ভূমি, y এর মান লম্ব। তো এটা তো আমাদের অতিভুজ, অতিভুজ তো আমরা পিথাগোরাস দিয়ে বের করি, ভূমি স্কয়ার প্লাস হচ্ছে লম্ব স্কয়ার। এই জন্য খুব ভালো প্রশ্ন করছেন, এজন্য আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে অতিভুজ কখনো নেগেটিভ হয় না, অতিভুজ সবসময় পজিটিভ। লম্ব ভূমি চতুর্ভুজ অনুযায়ী ঋণাত্মক হতেই পারে, কিন্তু অতিভুজ কখনো ঋণাত্মক হবে না, সে সবসময় পজিটিভ। এই কারণে দেখেন আমরা এখানে বলি অল পজিটিভ, অল পজিটিভ। অল পজিটিভ কেন? এখানে সবাই পজিটিভ হওয়ার কারণ হচ্ছে দেখেন লম্বও পজিটিভ, ভূমিও পজিটিভ, লম্বও পজিটিভ। তো ভূমি এবং লম্ব দুইটাই ধনাত্মক, আর অতিভুজ তো বিল্ট ইন ধনাত্মক সব সময়, তাহলে এখানে সবাই পজিটিভ। এবার আসেন এই চতুর্ভাগে, এখানে দেখেন ভূমি নেগেটিভ, লম্ব পজিটিভ। তাহলে যেহেতু ভূমি নেগেটিভ, তাহলে আপনি বলতে পারেন যাদের সাথে ভূমির সম্পর্ক আছে তারা এখানে সবাই নেগেটিভ হবে। আবার অপরপক্ষে বলতে পারেন
যাদের সাথে ভূমির সম্পর্ক নাই তারা এখানে ধনাত্মক হবে। যেহেতু ভূমি নেগেটিভ, তো যাদের সাথে ভূমির সম্পর্ক নাই তারা এখানে ধনাত্মক। এখন বলেন তো ভূমির সম্পর্ক নাই কার কার ত্রিকোণমিতিতে? কার কার সাথে ভূমির কোনো সম্পর্ক নাই? জি, তাহলে এই যে সাইনের সাথে ভূমির কোনো সম্পর্ক নাই, এর জন্য এখানে সাইন থেটা পজিটিভ, এর বিপরীতটা তো পজিটিভ হবে, সাইন মনে রাখলেই হবে। এবার এটাতে আসেন, ভালো করে খেয়াল, এটা আসেন আগে উল্টাটা দেখে আসি। এখানে লম্ব ঋণাত্মক, তাহলে বলা যায় দুইটা ভাবে, যে যাদের সাথে লম্বের সম্পর্ক আছে তারা সবাই এখানে নেগেটিভ, অথবা উল্টা যার সাথে লম্বের সম্পর্ক নাই তারা এখানে সবাই ধনাত্মক। এখন বলেন লম্বের সম্পর্ক নাই কেন? লম্বের সম্পর্ক নাই কার সাথে? লম্বের সম্পর্ক নাই কার কার সাথে? লম্বের সম্পর্ক নাই কজ আর সেক, এই জন্য এখানে কস থেটা আর সেক থেটা এরা হচ্ছে ধনাত্মক। এবার এইখানে আসেন, ধরেন এইখানে যদি চিন্তা করেন, এখানে এসে আমাদের লম্ব এবং ভূমি দুটাই নেগেটিভ, অতিভুজ কিন্তু ধনাত্মক, তো লম্ব আর ভূমি এরা যেহেতু দুইজনই ঋণাত্মক, তাহলে আমরা এখানে কি বলতে পারি? যাদের সাথে লম্ব এবং ভূমি দুটাই আছে তারা শুধু এখানে পজিটিভ হবে, কারণ তাদেরকে যদি আমরা ভাগ করি দুইটাই নেগেটিভ, নেগেটিভ ভাগ যে কাটা যে পজিটিভ হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে লম্ব আর ভূমির মধ্যে সম্পর্ক আছে ট্যান আর কার কট থেটা, ওয়েট, ট্যান থেটা আর কট থেটা আর হচ্ছে কট থেটা। এখন কেউ একজন বলছেন অতিভুজ কেন সবসময় পজিটিভ? এখন দেখেন ভাই, আপনি যদি এই চতুর্ভাগে কোনো একটা বিন্দু নেন, এইখানে ধরেন একটা বিন্দু নিলেন, এই বিন্দুটা -2,3, তাহলে সেই হিসাবে কি আসতেছে? এইটা হচ্ছে আমাদের -2 আর এইটা হচ্ছে আমাদের 3। এখন আপনি এই অতিভুজটা যখন বের করবেন, এই অতিভুজের মান যখন বের করবেন, ধরেন এটা ও এ, এটা হচ্ছে বি, তখন আপনি কি লিখবেন? ও বি স্কোয়ার সমান হচ্ছে ও এ স্কোয়ার প্লাস হচ্ছে এ বি স্কোয়ার। তো আপনি যদি এখন এদের বর্গ করেন -2 স্কোয়ার প্লাস হচ্ছে 3 স্কোয়ার, তাহলে এখানে কত আসে? 13। তাহলে ও বি সমান কত আসতেছে? √13। তাহলে এটা কি কখনো নেগেটিভ হওয়া সম্ভব? তো আপনি অতিভুজ যখন বের করতেছেন, লম্ব এবং ভূমি দুইটারই তো অলওয়েজ বর্গ করতেছেন, তো বর্গ করলে আবার নেগেটিভ থাকবে কিভাবে? এই জন্য অতিভুজ সবসময় পজিটিভ। তো এইটা আমরা আসলে কে কোথায় পজিটিভ, ইনকেস যদি অন্য মনস্ক হয়ে পরীক্ষায় মনে না পড়ে, তখন আপনি লম্বভূমি কার্তেসীয় স্থানাঙ্ক চিন্তা করবেন, যে কোন চতুর্ভাগে কে পজিটিভ কে নেগেটিভ। ওই যে নেগেটিভ ওইটা ছাড়া মোটামুটি সবাই পজিটিভ হয়। এই হলো প্রথম কাজ আমাদের, স্টেপ 1। স্টেপ 2তে যাচ্ছি আস্তে আস্তে আমরা, দেখেন এটা গেল। তো কোথায় কে পজিটিভ কোথায় কে নেগেটিভ এটা সম্পর্কে আমরা মোটামুটি একটা আইডিয়া পাইলাম। এবার আসেন আমাদের পরের কাজ। পরের কাজ হচ্ছে, আচ্ছা অ্যাক্সিসের উপর ওগুলো আস্তে আস্তে আসবো, অ্যাক্সিসের উপর আসবো, আমরা অবশ্যই অ্যাক্সিসের উপর কথা বলবো। আমরা যদি অ্যাক্সিসের উপর কথা না বলি তাহলে আমরা কিন্তু ভাই কখনোই 0 ডিগ্রি, 90 ডিগ্রি, 180 ডিগ্রি, 270 ডিগ্রি এগুলোর মান বের করতে পারবো না। ওইগুলা আমরা কখনোই ওইগুলা কিন্তু করতে পারবো না, সেটা হচ্ছে ব্যাখ্যা করতে পারবো না। ত্রিভুজেকে ব্যাখ্যা সম্ভব না। sin 0 ডিগ্রির মান 0, এটা আপনি ত্রিভুজেকে ব্যাখ্যা করতে পারবেন না। ওইটা আমাদের অবশ্যই অক্ষ লাগবে। এই জন্য আপনারা একটা জিনিস ফেস করবেন, দেখেন অক্ষীয় কোণ বলে একটা ব্যাপার থাকে। অক্ষীয় কোণ মানে যে কোণগুলো অক্ষের উপর থাকে তাদেরকে আমরা অক্ষীয় কোণ বলি। যেমন 0 ডিগ্রি, 90 ডিগ্রি, 180 ডিগ্রি, তারপর হচ্ছে 270 ডিগ্রি, 360 ডিগ্রি, এদেরকে কিন্তু আমরা অক্ষীয় কোণ বলি। অর্থাৎ যারা 90 ডিগ্রির গুণিতক, 90 ডিগ্রি এর গুণিতক, তাদেরকে আমরা নর্মালি অক্ষীয় কোণ বলি। 90 ডিগ্রি এর গুণিতক তাদেরকে আমরা অক্ষীয় কোণ বলি। এই হলো আমাদের কাজ। তো অক্ষীয় কোণ নিয়ে আমরা পরে কথা বলবো আস্তে আস্তে। এবার আসেন এর পরের স্টেপ আমাদের যে কাজ, বাট মাথায় রাখবেন কার্তেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা। এক্স এর মান হচ্ছে আমাদের ভূমি, ওয়াই এর মান হচ্ছে আমাদের লম্ব। এবার আসেন আমাদের হচ্ছে -θ কোণের ত্রিকোণমিতিক অনুপাত।
মাইনাস থেটা কোণের ত্রিকোণমিতিক অনুপাত, মাইনাস থেটা কোণের ত্রিকোণমিতিক অনুপাত। এখন আমি তো বলেই দিচ্ছি মাইনাস থেটা, তো যেহেতু মাইনাস থেটা বলতেছি বোঝাই যাচ্ছে সে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে। থেটা যতটুকু হবে ঘড়ির কাঁটার দিকে, ঠিক ঘড়ির কাঁটার উল্টা দিকে যদি ঘোরেন সেটাকে আমরা মাইনাস থেটা বলতে পারবো। ধরেন এটা একটা রশ্মি ও এক্স আছে, এটা ঘড়ির কাঁটার দিকে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি ঘুরে ও ওয়াই অবস্থানে যায়, এই কোণটা যদি থেটা হয়, সেম কোণটা যদি এই দিকে সে ঘুরে, ঘড়ির কাঁটার শুধু দিকে ঘুরে, সেম জিনিস শুধু ঘড়ির কাঁটার দিকে ঘুরবে, এই কোণটাকে বলি আমরা হচ্ছে মাইনাস থেটা। একই জিনিস, কোনো পার্থক্য নেই। এই যেগুলো অক্ষের উপর থাকে তারা তো অক্ষীয় কোণ, তাদের আবার চতুর্ভাগ হবে কিভাবে? তারা তো অক্ষীয় কোণ, অক্ষীয় কোণের কখনো চতুর্ভাগ হয়? আচ্ছা এবার আসেন, এখন আমরা যদি এইখান থেকে একটা বিন্দু নিয়ে এইখান থেকে একটা লম্ব টানি, ভালো করে খেয়াল করবেন। ধরেন আপনি এ বি লম্ব টানলেন, এটা এম বিন্দুতে ছেদ করলো, এম বিন্দুতে ছেদ করলো। এখন আমাকে বলেন এই দুইটা ত্রিভুজের মধ্যে কোন কোন বাহু সমান হবে? এই দুইটা ত্রিভুজের মধ্যে কোন কোন বাহু সমান হবে বলেন? এই দুইটা ত্রিভুজের মধ্যে কোন কোন বাহু সমান? চিত্র দেখে বোঝা যায়। জি, এখানে আপনারা সবাই বলতে পারেন এখানে এ এম সমান হচ্ছে বি এম, দেন কত ও এ সমান হচ্ছে ও বি, আর ও এম সমান হচ্ছে ও এম। এখন ভালো করে খেয়াল করবেন, এই যে মাইনাস থেটা যে কোণ হইল, পার্থক্য কি হইছে? ও বি ছিল, ও বি সমান হইছে, ও এম তো সাধারণ বাহু, বাট এই যে এ এম আর বি এম, এ এম এবং বি এম, ভালো করে বলেন এ এম এবং বি এম, এ এম এবং বি এম, এই দুইটা কার মান নির্দেশ করে? ভূমি নাকি উচ্চতা? এ এম এবং বি এম, এটা ভূমি নাকি উচ্চতা? আপনার চিন্তা করতে হবে এক্স নাকি ওয়াই এর মান, এটা নিঃসন্দেহে ওয়াই এর মান। তাহলে ভালো করে খেয়াল করে দেখেন, এখানে আপনি যদি এখন এটাকে ভাই অক্ষ কমপ্লিট করেন, একটু চিন্তা ভাবনা করেন, এটাকে যদি অক্ষ কমপ্লিট করেন এরকম, তাহলে মাইনাস থেটা কোণে ঘটনাটা কি ঘটছে? এখানে যেটা লম্ব ছিল এইখানে লম্বটা নিচের দিকে আসছে, তো মাইনাস থেটা কোণের কি হয়েছে? লম্ব হচ্ছে ঋণাত্মক হচ্ছে, আর কোনো চেঞ্জ নাই, লম্বটা হচ্ছে ঋণাত্মক হচ্ছে। মান কিন্তু সেম থাকতেছে লম্বের, শুধু চিহ্নটা মাইনাস হয়ে যাচ্ছে। অর্থাৎ এইটার এটা মান সমান, কিন্তু এই যে এক্স অক্ষের নিচের দিকে থাকার কারণে ওয়াই এর মানটা হচ্ছে নেগেটিভ হয়ে যাচ্ছে। তো আপনার এখানে শিক্ষা এতটুকুই যে মাইনাস থেটা কোণ যখন আপনি নেবেন তখন যেটা লম্ব থাকে এই লম্বটা হচ্ছে ঋণাত্মক হয়। তো লম্ব ঋণাত্মক হওয়ার কারণে দুইটা জিনিস বলা যায়, যে যাদের মধ্যে লম্ব থাকবে তাদের মাইনাস থেটা নিলে সবাই মাইনাস হবে, অথবা যাদের মধ্যে লম্ব নাই তারা সবাই প্লাস হবে। বলেন লম্ব নাই কার কার মধ্যে? 6টা ত্রিকোণমিতিক অনুপাত কাদের মধ্যে লম্ব নাই বলেন? জি, এই জন্য আমরা এদের মধ্যে লম্ব নাই, যখনই আমরা কজ অফ মাইনাস থেটা বলি এটাকে আমরা কস থেটা লিখি, যখনই আমরা সেক অফ মাইনাস থেটা বলি এটাকে আমরা সেক থেটা লিখি। বাট যখনই আপনি সাইন অফ মাইনাস থেটা বলবেন এটার তো লম্ব আছে এবং লম্বটা নেগেটিভ হয়, এই জন্য এটাকে আমরা মাইনাস সাইন থেটা বলি। আপনি যখনই ট্যান অফ মাইনাস থেটা নেন এখানে লম্ব আছে, এই জন্য এটাকে আমরা মাইনাস ট্যান থেটা বলি। তো মাইনাস থেটা কোণে আপনি শুধু চেঞ্জটা মাথায় রাখতে হবে, যে আপনি কি জানেন যে মাইনাস থেটা কোণ নিলে দেখেন ও এম এর কোনো চেঞ্জ নাই, ও এ অতিভুজ, অতিভুজ তো সবসময়ই ধনাত্মক, এটা নিয়েও কোনো কনফিউশন নাই। শুধু যেটা লম্ব ছিল আগে ওয়াই উপরে ছিল পজিটিভ ছিল, এটা নেগেটিভ হয়ে গেছে। এই জন্য যাদের সাথে লম্ব আছে, যেহেতু লম্ব ঋণাত্মক হয়েছে, যার সাথে লম্ব আছে তারাই আপনার হচ্ছে নেগেটিভ হবে। এখন আপনার এটা মনে রাখার দরকার নাই। কেন মনে রাখার দরকার নাই? আপনি যখন এখন পড়াশোনা করবেন, যে ক্লাসেই পড়েন, আপনার মাইনাস থেটা এটা মাথায় রাখতে হবে যে লম্বটা ঋণাত্মক হয়। এখন আপনার ধরেন আসছে সেক অফ মাইনাস থেটা কি, তো
তখন আপনার চিন্তা খালি এটা দেখবেন যে সেকের মধ্যে লম্ব আছে, এটা অতিভুজ বাই ভূমি, লম্ব নাই, তাহলে এটা সেক থেটা, এর কোনো চেঞ্জ হবে না। আপনাকে বললাম কট অফ মাইনাস থেটা, আপনি খুঁজবেন কটের মধ্যে লম্ব আছে, কট মানে ভূমি বাই লম্ব, হ্যাঁ লম্ব আছে, তাহলে এটা মাইনাস কট থেটা হবে। এটা হলো চেঞ্জ। এইটা হচ্ছে আপনার চেঞ্জ, সে কী ঘটনা ঘটতেছে। এখন আপনি যদি আরেকটু ডিটেলস দেখতে চান, দেখেন এই জিনিসটা বলে দিলেই হচ্ছে। সাপোজ আপনি এরকম লিখলেন যে সাইন অফ মাইনাস থেটা, মাইনাস থেটা, এটা মানে কি? এটা মানে হচ্ছে হলো এই ত্রিভুজে তো লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে কত? এটা হলো বিএম ডিভাইডেড বাই অতিভুজ কত? ও বি। এখন দেখেন এই যে সাইন অফ মাইনাস থেটা লিখলাম, এখানে যে বিএমটা লিখলাম, এই বিএমটা প্লাস না মাইনাস সেটা বলেন। এই যে বিএম, এটা প্লাস না মাইনাস? যে এটা মাইনাস, অর্থাৎ এখানে একটা মাইনাস আছে। এবার আপনি কি করলেন? মাইনাসটা রেখে দেন, এই জিনিসটাকে উপরের ত্রিভুজে কনভার্ট করেন, মানে এই জিনিসটাকে উপরের ত্রিভুজে নিব। তাহলে বলেন তো বিএম এর জায়গায় কি বসানো যাবে? বিএম এর জায়গায় কি বসানো যাবে? উপরের ত্রিভুজে নিলে এম বসানো যাবে। আর ওবি এর জায়গায় কত বসানো যাবে? জি, ওবি এর জায়গায় ও এ বসানো যাবে। তাহলে মাইনাস থাকলো, এই যে এম বাই ও এ উপরের ত্রিভুজে চলে গেছে, এটা সমান আপনি লিখতে পারবেন সাইন থেটা। এখন সেম জিনিসটা যদি আপনি কজের ক্ষেত্রে করতেন, একটু ভালো করে খেয়াল করেন। ধরেন কজ অফ মাইনাস থেটা, কজ মানে ভূমি, ভূমি হচ্ছে ও এম, অতিভুজ হচ্ছে কত? ওবি। দেখেন এখানে কোনোটাই কিন্তু মাইনাস নাই, মাইনাস না থাকার কারণে তখন আমরা ও এম এর জায়গায় বসাইতে পারবো ও এম, আর ওবি এর জায়গায় বসাইতে পারবো ও এ। এটা হচ্ছে কস থেটা। তাহলে অ্যাকচুয়ালি মেইন পার্থক্য হলো কি, এখানে লম্ব ছিল, এটা মাইনাস হয়েছে দেখে এখানে মাইনাস আসছে, আর এখানে লম্ব নাই, যে জন্য এখানে মাইনাসও আসে নাই। তো আমি তো এই চেঞ্জটাই আপনাকে বোঝানোর চেষ্টা করতেছি, বা আমি ভাবি এটাই আপনারা মাথায় রাখেন যে মাইনাস থেটার কোণে চেঞ্জ কি হয়? লম্বটা ঋণাত্মক হয়। এইটা হচ্ছে আমাদের মেইন শিক্ষা। তো যাদের মধ্যে লম্ব আছে তারা ঋণাত্মক হবে, আর যাদের মধ্যে লম্ব নাই তারা ঋণাত্মক হবে না। ক্লিয়ার সবাই? আচ্ছা, এবার আসেন আমরা যাই, মাইনাস থেটা গেল আমাদের। আপনার এই লাইনটা কিন্তু ইম্পর্টেন্ট, আমি মনে করি এটা শিক্ষায় যথেষ্ট। বুঝে এই একটা জিনিস মনে রাখবেন, আপনি সারা জীবন ভুলবেন না আসলে ঘটনা কি হচ্ছে, এটা মনে রাখলেই হয়। এবার আসেন, ত্রিকোণমিতিক অনুপাতের রূপান্তর। রূপান্তর বলতে দেখেন আমরা যখন কনভার্ট করি, মানে কোনো একটা ঘটনার ক্ষেত্রে এরকম সাইন থেটা, এটা দেখা যায় চেঞ্জ হয়ে কস থেটা হয়ে যায়। কখনো ট্যান থেটা, এটা চেঞ্জ হয়ে কট থেটা হয়ে যায়। আবার দেখা যায় সেক থেটা, এটা চেঞ্জ হয়ে কোসেক থেটা হয়ে যায়, কোসেক থেটা হয়ে যায়। আচ্ছা দেখেন, সাইন থেটা চেঞ্জ হয়ে কস থেটা হয়, একটু প্র্যাকটিক্যালি চিন্তা করেন তো। আমরা সাইন থেটা সমান কি চিন্তা করি? আমরা সাইন থেটা সমান চিন্তা করি লম্ব বাই হচ্ছে অতিভুজ। আর কস থেটা সমান আমরা কি চিন্তা করি? কস থেটা সমান আমরা চিন্তা করি ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। এটা হলো আমাদের চিন্তা, এটা আমরা আগে থেকেই জানি। সাইন থেটা লম্ব বাই অতিভুজ, আসতেছি আমরা সব অনুপাতের মানেই ভেবে মানে আসবো আস্তে আস্তে, চিন্তা করেন না, একটু সিরিয়ালি যাই। মোটামুটি আজকে আমি চেষ্টা করব আপনাদের যে বিভিন্ন জিনিস কোথা থেকে আসছে, কি আসছে, কিভাবে মান চেঞ্জ না হয়, মোটামুটি সবটুকু হয়ে যাবে। কারণ ক্যালকুলেটর আমাদের সময়, অনেক সময় ক্যালকুলেটর আমাদের ভুল মান দেয় যখন বিভিন্ন অক্ষের মধ্যে মান আসে। এবার আসে
সাইন থেটা লম্ব বাই অতিভুজ কস থেটা ভূমি, এটা জানা জিনিস। এখন আমরা যখন চেঞ্জ, আমি একটা ছোট উদাহরণে দেই। আমরা যেমন এখানে লিখি, ধরেন সাইন অফ 90 ডিগ্রি প্লাস মাইনাস থেটা, এটা সমান আমরা কি লিখি? এটা সমান আমরা কস থেটা লিখি। একটু মনে করে দেখেন, এটা সবাই জানা জিনিস যে সাইন অফ 90 ডিগ্রি প্লাস মাইনাস থেটা, এটা মানে হচ্ছে আমাদের হলো কস থেটা, এটা আমরা সবাই জানি বা লিখি। তো সাইন অফ 90 ডিগ্রি মাইনাস থেটা, এটা যদি আমাদের কস থেটা হয়, তাহলে সাইন কজ হচ্ছে, এখানে দেখেন তো ভালো করে খেয়াল করেন তো, সাইন কজ হতে গেলে কি চেঞ্জ হতে হয়? এখান থেকে আপনার শিক্ষা নিতে হবে। সাইন যদি কজ হতে হয়, চেঞ্জটা কি হতে হবে বলেন তো? কোনটা চেঞ্জ হতে হবে? জি, এই যে লম্ব আছে, এই লম্বটা যদি ভূমি হয় তাহলেই কিন্তু ভাই সাইনটা কজ হবে। দেখেন, সাইন 90 ডিগ্রি প্লাস মাইনাস থেটা সমান কস থেটা লিখতেছি। তো আগে আপনাকে বুঝতে হবে সাইন থেটা কস থেটা হলে চেঞ্জটা কোথায়, তাহলে আমি আপনাকে বুঝাইতে মানে সুবিধা হবে। তো সাইন কখন কজ হয় হলে কি হতে হবে? যদিও কেবল যদি এই লম্বটা, অতিভুজ তো দুইটার মধ্যেই আছে, ঝামেলা নাই, যদি লম্বটা যে ভূমিতে রূপান্তর হয় তাহলেই কিন্তু সাইনটা কজ হবে। এবার ট্যান আর কট চিন্তা করেন, ট্যান মানে লম্ব বাই ভূমি, কট মানে ভূমি বাই লম্ব। তাহলে ট্যান কখন কট হবে? যখন লম্বটা ভূমি হবে তখন ট্যান যে কট হবে, উল্টায় যাবে। তো এই যে আপনি এতটুকু আগে মাথায় রাখতে হবে, সাইন কখন কজ হয়? যখন লম্বটা ভূমিতে কনভার্ট হয় তখন যে সাইন কজ হয়। এটা হলো আপনার শিক্ষা প্রত্যেকটা। তাহলে এইখানে এসে আসলে তাই ঘটে, যখন আপনি 90 ডিগ্রি প্লাস মাইনাস থেটা নেন তখন এই অকাজটাই ঘটে যে আপনার যে লম্ব থাকে এই লম্বটা আসলে যে ভূমি হয়। শুধু 90 ডিগ্রি না, আপনি যখন এরকম কাজও করেন, সাইন অফ 3 ইন্টু 90 ডিগ্রি, এটারও প্লাস মাইনাস থেটা নেন, তখন আমার এটা হয় মাইনাস কস থেটা, তখনও লম্বটা যে ভূমি হয়, এই জন্যই কজ হয়। এরকম যখন 5 নেন, সাইন কেন কোসেক হবে? মাথায় একদম ফাঁসি দিয়ে মেরে ফেলবো, গলায় ফাঁসি দিয়ে মেরে ফেলবো। আমি দেখাচ্ছি যে যখন এই যে 1 3 5 7 আমরা যেটা নর্মালি পড়ি যে আসলে 90 ডিগ্রির বিজোড় গুণিতক থাকলে 1 3 5 7 থাকলে চেঞ্জ হয়, আর যদি 2 4 6 8 থাকে এগুলো তাহলে চেঞ্জ হয় না। ওইটাই আমরা একটু চিত্রে দেখব কেন হয় না। অবশ্যই চিত্র দেখব, অবশ্যই চিত্র দেখব, চিত্র না দেখলে হবে? এটা কি বলেন? বাট মাথায় রাখবেন, চিত্র দেখার আগে বারবার রিপিট করতেছি, এটা যদি ভুলে যান তাহলে কিন্তু খবর আছে। লম্ব বলতে সবসময় ওয়াই এর মান, আর ভূমি বলতে সবসময় এক্স এর মান, এটা যেন সবসময় মাথায় থাকে। লম্ব বলতে সবসময় ওয়াই এর মান, ভূমি বলতে সবসময় এক্স এর মান। আসেন আমরা এবার চিত্রে যাই। দেখেন, দিস এক্স অক্ষ, এটা হলো ওয়াই অক্ষ। ধরেন আপনি এখানে একটা চিত্র আঁকলেন, এটা একটা চিত্র আঁকলেন, এটা ও এ বি, এটা দিলেন, এই কোণটা হচ্ছে আমাদের থেটা। বলেন এখানে লম্বকে ভূমিকে, এখানে লম্বকে ভূমিকে, আমি যে চিত্র আঁকলাম এখানে লম্বকে ভূমিকে, জি এবি, এটা হলো ওয়াই লম্ব, এটা হচ্ছে ভূমি। এখন এটাকেই যদি 90 ডিগ্রিতে ঘোরান, এখানে একটা লম্ব টানেন, এরকম একটা লম্ব টেনে দেন, এভাবে একটা লম্ব টেনে দেন, ধরেন এটা এখানে একটা লম্ব টানছেন, আপনি এইভাবে লম্ব টানছেন, লম্ব টানলে এই রেখাটাই ঘুরে এই অবস্থায় আসছে, এটাই কিন্তু ঘুরতেছে, এইটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হলো 90 ডিগ্রি। তাহলে আমাকে বলেন তো ভাই, এই টোটাল কোণ এতটুকের মান কত? এই কোণটার মান কত? এই টোটাল অংশটা কত হবে? জি, এই কোণটা হবে আমার হচ্ছে 90 ডিগ্রি প্লাস থেটা। দেখেন এটাই কিন্তু এভাবে ঘুরছে, ঘুরে এটা এ হইছে, এটা হইছে বি। এখন এই যে নীল কালারের যে ত্রিভুজ আছে, নীল কালারের, এটা লম্বকে ভূমিকে,
নীল কালারের যে ত্রিভুজ আছে এটা লম্বকে ভূমিকে, মাথায় রাখবেন লম্ব কার মান ওয়াই এর মান, ভূমি কার মান এক্স এর মান। জি এই কে এ বি লম্ব বলছে, এটা ধরে মারে না গে। আবারও বলতেছি এক্স হচ্ছে ভূমি, ওয়াই হচ্ছে লম্ব, মাথা ঠিক করে না কে, এক্স হচ্ছে ভূমি, ওয়াই হলো লম্ব। তাহলে এখানে এই যে এবি আছে, এবি এবি এই বেচারা হচ্ছে এই চিত্রে, এই চিত্রের ক্ষেত্রে ওবি হচ্ছে ভূমি আর এবিটা হচ্ছে কি লম্ব। আর এই চিত্রে কি ঘটছে, এবিটা হচ্ছে কি ভূমি আর ওবিটা হইছে কি লম্ব। তাহলে এবার বুঝতে পারছেন কিভাবে লম্ব ভূমি হয়। এখন আপনি ধরেন একটু ভালো করে খেয়াল করেন, এখন আপনি আঁকতেছে লিখলেন সাইন 90 ডিগ্রি প্লাস থেটা, এটা ধরেন আপনি বের করবেন, ভালো করে খেয়াল করেন। তাহলে আমি এই ত্রিভুজ নিয়ে কাজ করব 90 ডিগ্রি প্লাস থেটা বললে, তাহলে এটা মানে লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব হচ্ছে ওবি বাই অতিভুজ হচ্ছে ও এ, ভালো করে খেয়াল করেন। এবার ধরেন এই জিনিসটাকে এই ওবি বাই ও এ আপনি এই ত্রিভুজে নিয়ে যান, তো এই ত্রিভুজে যদি চিন্তা করি তাহলে ওবি বাই ও এ সমান কি লেখা যাবে, এই ত্রিভুজে যদি চিন্তা করি তাহলে ওবি বাই ও এ এটা সমান কি লেখা যাবে, এই ত্রিভুজ থেকে ওবি বাই ও এ এটা সমান কি লেখা যাবে, জি এটা সমান হচ্ছে cos থেটা, এটা সমান cos থেটা। এই কারণে এই যে দেখেন 90 ডিগ্রি প্লাস থেটাতে ঘুরলে আমার যেটা ভূমি ছিল বেচারা লম্ব হয়, লম্বটা ভূমি হয়। এখন এটা যদি কজ নিয়ে কাজ করতেন, চিন্তা করেন কজ অফ 90 ডিগ্রি প্লাস থেটা, কজ মানে কি ভূমি বাই অতিভুজ, তাহলে এই ত্রিভুজে ভূমিকে এবি, অতিভুজ কত ও এ। এখন বলেন এখানে যে এবি ভূমি, এখানে যে এবি ভূমি এক্স এর মান, এই এক্স এর মান পজিটিভ না নেগেটিভ, এখানে যে এক্স এর মান পজিটিভ না নেগেটিভ, জি নেগেটিভ, এই জন্য এবি এর আগে একটা মাইনাস, এই মাইনাসটা আপনি সামনে রাখেন, এখানে আপনি এবি বাই ও এ লেখেন। এবার এই জিনিসটাকে এই ত্রিভুজ থেকে চিন্তা করেন, এই ত্রিভুজ থেকে যদি চিন্তা করেন এবি হচ্ছে লম্ব ও এ অতিভুজ, তাহলে এটাকে আপনি লিখতে পারেন সাইন থেটা। এই হলো কাজ। তো এই যে আপনি যদি এটা শিখেন যে যখন আপনি 90 ডিগ্রির বিজোড় গুণিতকে ভাঙেন, এখন দেখেন ভাই আরেকটা জিনিস হচ্ছে আপনি যদি 3 ইন্টু 90 ডিগ্রি প্লাস থেটা নিতেন, এটা তো এখানে ছিল, যখন 3 ইন্টু 90 ডিগ্রি প্লাস থেটা নিতেন তখন চিত্রটা এখানে আসতো, অর্থাৎ এটা ও এ বি ছিল, এটা ও এ বি হইতো, এক্ষেত্রেও যেটা লম্ব থাকতো এইটা হচ্ছে আপনার ভূমি হয়ে যাইতো। তো এই জন্য যখন বিজোড় গুণিতকে ভাঙেন এটা হচ্ছে এবার থেটা, এই টোটাল জিনিসটা হচ্ছে 3 ইন্টু পাই বাই 2 প্লাস থেটা। তো এই জন্য যখন বিজোড় গুণিতকে ভাঙে তখন চিত্রগুলো এরকম হয়, তো লম্বটা ভূমি হয়ে যায় আর যেটা ভূমি থাকে বেচারা লম্ব হয়ে যায়। এই জন্য 90 ডিগ্রির যখন বিজোড় গুণিতকে ভাঙেন আপনার শিক্ষাটা কি, শিক্ষা হচ্ছে লম্ব হলো ভূমি হবে আর ভূমি কি হবে, লম্ব হবে। এখন চেঞ্জ আপনি নিজে মাথা ঠান্ডা করে চিন্তা করেন। এখন আপনি মাথায় চিন্তা করেন, এটা পরীক্ষায় আসবে কিনা ভাই আমি জানি না, প্রশ্ন তো আর আমি করব না, কিন্তু মাইনাস থেটা কোনটা আসতে পারে, মাইনাস থেটা কোনটা আসতে পারে। তো আপনার এইটুক হচ্ছে শিক্ষা যে যখন বিজোড়ে ভাঙেন 1 ইন্টু 90, এটা হলো 3 ইন্টু 90, যখন আপনি 5 ইন্টু 90 নেবেন এটা পাবেন, 7 ইন্টু 90 নিলে এটা পাবেন, 9 ইন্টু 90 নিলে এটা পাবেন, 11 ইন্টু 90 নিলে এটা পাবেন। অর্থাৎ 90 যখন বিজোড়ে ভাঙেন হয় এটা হয় অথবা এটা হয়, তখন লম্ব ভূমি হয়, তখন লম্ব ভূমি হয়। এই জন্য আমাদের অনুপাতগুলো চেঞ্জ হয়।
নাও এখন হচ্ছে যদি জোরে ভাঙি তাহলে অনুপাত চেঞ্জ হয় না কেন? এখন হচ্ছে যদি জোরে ভাঙি তাহলে চেঞ্জ হয় না কেন? জোরে ভাঙা মানে এইটা আমরা বলতেছি যে 2 × 90 ডিগ্রি প্লাস মাইনাস থেটা। ধরেন আপনি সাইনই নিলেন, এটা শুধু প্লাস অথবা মাইনাস নিয়ে কাজ করেন, তখন চিত্রটা কি হয়? চিত্রটা হচ্ছে আগে এটা থাকে, এটা ও এ বি, এটাকে তখন 180 ডিগ্রি ঘোরাইতে হয়। 180 ডিগ্রি ঘোরাইলে জাস্ট এটাকে বর্ধিত করে দিলেই হয়ে যায়। এটা হলো ও এ বি। এখন আপনি ভাই চেঞ্জ দেখেন, চেঞ্জ কি? যেটা লম্ব ছিল এইটা হচ্ছে আমাদের থেটা, এইটা হচ্ছে আমরা থেটা ধরছি, আর এই যে টোটাল কোণ, এই টোটাল কোণটা হচ্ছে আমাদের কত? 2 × 90 ডিগ্রি প্লাস হচ্ছে থেটা। তো যখন 2 × 90 মানে জোরে ভাঙতেছেন, তখন ঘটনা যেটা ঘটে, যেটা লম্ব ছিল এই বেচারা লম্বই থাকে, যেটা ভূমি ছিল বেচারা ভূমিই থাকে, তাদের কোনো পরিবর্তন হয় না। এই যে লম্ব লম্ব ভূমি ভূমি থাকে, তাদের কোনো পরিবর্তন না হওয়ার কারণে এই জন্য যখন আমরা 90 ডিগ্রির জোড় নেই 2, 4, 6, 8, 10, তখন আমাদের মানের কোনো অনুপাতের কোনো পরিবর্তন হয় না, তখন সাইন সাইনই থাকে। সরি, আমি এটা কেটে গেছে, মানে সাইন 2 × 90 ডিগ্রি প্লাস ধরেন থেটা। যখন এই যে জোড় নেন 2 × 90, 4 × 90, 6 × 90, এই জিনিসগুলোতে লম্বটা লম্বই থাকে, ভূমিটা ভূমিই থাকে, চিহ্ন চেঞ্জ হইতে পারে, ওটা আলাদা, বাট লম্ব লম্ব ভূমি ভূমি থাকার কারণে অনুপাতের কোনো চেঞ্জ হয় না, সাইন সাইনে থাকে। তখন আমরা এটাকে এইভাবে লিখি যে যেহেতু জোর আছে তাহলে চেঞ্জ হবে না, এটা মানে সাইন থেটা। আর এটা কোন চতুর্ভাগে আছে? 2 × 90, এটা তার সাথে যোগ মানে তৃতীয়তে সাইনের মান কি? মাইনাস। এই হচ্ছে আপনার কেন চেঞ্জ হয়, কেন চেঞ্জ হয় না, মাইনাস থেটা কোণের ত্রিকোণমিতিক অনুপাত, এগুলা এভাবেই আপনি চেঞ্জ মনে রাখলে আমার মতে সুবিধা, সারা জীবন মনে থাকে। আর আপনি যদি মুখস্থ করে যান মনে নাও থাকতে পারে, থাকবে কেন থাকবে না, যত পড়বেন। সবচেয়ে বড় মুখস্থ সাবজেক্ট কোনটা বলেন? আপনাদের একটা ভোট নেই, সবচেয়ে বেশি মুখস্থ সাবজেক্ট কোনটা? কোন সাবজেক্ট সবচেয়ে বেশি মুখস্থ করতে হয়? ম্যাথ। ম্যাথ ম্যাথ যারা ম্যাথ বলছেন তাদের বুদ্ধি আছে, অবশ্যই ম্যাথ হচ্ছে সবচেয়ে মুখস্থ সাবজেক্ট। ম্যাথের চেয়ে মুখস্থ কোনো সাবজেক্ট নাই পৃথিবীতে, এটা থাকতেই পারে না। ম্যাথমেটিক্স সবচেয়ে মুখস্থ সাবজেক্ট, ম্যাথমেটিক্স সবচেয়ে মুখস্থ সাবজেক্ট, ম্যাথমেটিক্স সবচেয়ে মুখস্থ সাবজেক্ট, এটা সত্যি কথা। কিন্তু একটা হচ্ছে বুঝে মুখস্থ করা, মানে কি খাচ্ছেন বুঝে খাওয়া, আর একটা হচ্ছে জাবর কাটা, দুটাই হলো পার্থক্য। কে বলছে ম্যাথ মুখস্থ না? যে যাই বলেন, সারা জীবনই ম্যাথ মুখস্থ। আপনি ধরেন যত সূত্র পড়েন, ধরেন আপনি বাংলা একটা গল্প, বায়োলজির কোনো একটা পড়ছেন, ধরেন আপনি মাইটোকন্ড্রিয়ার গঠন পড়লেন, গঠন পড়ে পরীক্ষায় গেছেন, এটা জীবনেও সম্ভব না আপনার মাইটোকন্ড্রিয়ার গঠন 100% মনে থাকবে। আপনি হয়তো 80%, 90% লিখে আসেন, দু একটা মিসিং টিসিং হয় কিছু একটা। বাট আপনি ধরেন ওই পরীক্ষা দিতে গেছেন, এখন এই যে সাইন অফ 3 × 90 ডিগ্রি প্লাস থেটা, এখন আপনার ধরেন মনে নাই যে 90-র বিজোড় গুণিতক হলে অনুপাত চেঞ্জ হয় নাকি হয় না, কত পাবেন আপনি? জি, আপনি আন্ডা পাবেন। বাট বায়োলজিতে মাইটোকন্ড্রিয়ার গঠন যেভাবেই লেখেন, জীবনে আন্ডা পাবেন? জি, তো এটাই ম্যাথ আসলে সবচেয়ে মুখস্থ, কিন্তু আমরা তো আসলে অঙ্কটা মুখস্থ করি না, আমরা হচ্ছে সূত্রগুলা মুখস্থ করি, এটাই পার্থক্য। একদম টোটাল অঙ্ক তো আর আমরা কেউ মুখস্থ করি না। অঙ্ক করতে যে ধরেন মশলা লাগবে আমরা সেগুলো মুখস্থ করি। এবার আসেন বিভিন্ন চতুর্ভাগে কোণের ধরন, বিভিন্ন চতুর্ভাগে কোণের ধরন, এটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। এখানে থেটা সমান কত? 0,2 পাই।
এখানে থেটা একবার লিখছিলাম, আবার একটু লিখি π/2। ইধার থেটা সমান হচ্ছে দুইটা জিনিস লেখা যায়। এখানে থেটা সমান আপনি পাই লিখতে পারেন, অথবা এটাকে আবার এমনও লেখা যায় 2 × π/2। আর এখানে থেটা সমান 3 × π/2 মানে 270। আর এটা তো এটা গেল, ওটাকে 4 × π/2 লেখা যায়। ও এটা π/2 হবে, বয়স হয়ে গেছে তো। আচ্ছা, এটা হলো π/2। এখন দেখেন কোন চতুর্ভাগে, বিভিন্ন চতুর্ভাগে কোণের ধরন। এটার পর আমি আস্তে আস্তে অঙ্কের দিকে প্রবেশ করব। বিভিন্ন চতুর্ভাগে কোণের ধরন। আচ্ছা, আপনাদের কাছ থেকেই বের করি। আপনারা সব জানেন, আপনারা অনেক বেশি জানেন, এটা আমি জানি। আপনারা অনেক ব্রিলিয়ান্ট, এটাও আমি জানি। কেন আমরা এত ব্রিলিয়ান্ট হইলাম না? মাঝে মাঝে চিন্তা করি যে আমাদের একটু আরেকটু ব্রিলিয়ান্ট হওয়া উচিত ছিল। আচ্ছা, এখন দেখেন ভালো করে একটু খেয়াল করেন, খুব মনোযোগ। এই কোণ কত ডিগ্রি? আমি যেটুক লিখছি এটা কত? জি, এটা হচ্ছে পাই। আমি যতটুকু লিখছি এটা হচ্ছে পাই। এবার একটু ভালো করে খেয়াল করেন, এটা যদি পাই হয়, ধরেন আপনি এইখানে কোনো একটা বিন্দু নিয়ে ত্রিকোণমিতির কাজ করতেছেন। এইখানে একটা বিন্দু নিয়ে ত্রিকোণমিতির কাজ করতেছেন, তাহলে এইখানে যে কোণ থাকবে নীল কালারের, এই কোণটা পাই থেকে ছোট হবে নাকি বড় হবে? এই কোণটা পাই থেকে ছোট হবে নাকি বড়? জি, অলওয়েজ পাই থেকে। এই বড় কিভাবে হয়? এতটুকু আসলে পাই, সে তো এখানেই এসে থেমে যাচ্ছে, পাই থেকে ছোট। তো এই চতুর্ভাগে আপনি যেখানেই যান না কেন, এখানে যান, আপনি যদি মনে করেন না আপনি এখানে যাবেন, আপনি যদি মনে করেন না আপনি এখানে যাবেন, আপনি যে কোনো কোণ নিয়ে কাজ করেন না কেন, এটা নিয়ে কাজ করেন, এটা নিয়ে কাজ করেন, প্রত্যেকটা কোণই সবসময় পাই থেকে ছোট হবে। এই জন্য আপনার মাথায় রাখতে হবে দ্বিতীয় চতুর্ভাগ এই অক্ষে আসলে তো পাই হবে। দ্বিতীয় চতুর্ভাগের যে কোনো কোণ সবসময় পাই থেকে ছোট। এই জন্য এই বেচারাকে আমরা লিখি পাই মাইনাস থেটা। এই জন্য এটাকে আমরা লিখি হচ্ছে পাই মাইনাস থেটা। এবার আসেন আমরা যদি তৃতীয় চতুর্ভাগ চিন্তা করি, এতটুকু তো পাই, আমরা দেখলাম এতটুকু হচ্ছে পাই, এটা হচ্ছে পাই, এই কোণটা হচ্ছে আমাদের পাই। এখন চিন্তা করেন আমরা যদি তৃতীয় চতুর্ভাগের কোনো জায়গায় আসি, এতটুকু হলো পাই, আমরা যদি তৃতীয় চতুর্ভাগের কোনো জায়গায় আসি, তাহলে এই যে কোণটা পাবো, এই কোণটা পাই থেকে বড় হবে না ছোট হবে? জি, পাই থেকে বড় হবে। যেখানেই আসেন, আপনি এই জায়গায় আসেন কোনো সমস্যা নাই, যে কোণ পাবেন পাই থেকে বড়। আপনি আরও এই দিকে যান, যে কোণ পাবেন পাই থেকে বড়। তো এই জন্য এই চতুর্ভাগের কোণকে বলা হয় হলো পাই প্লাস থেটা। পাই প্লাস থেটা। এবার আসেন আমাদের চতুর্থ চতুর্ভাগ থাকলো। তো চতুর্ভাগের ক্ষেত্রে অকাজ হচ্ছে, ধরেন এই কোণটা কত ডিগ্রি বলেন? আমি যেটা দাগ দিছি এটা কত? জি, 360 অথবা 2 পাই, 360 ডিগ্রি অথবা 2 পাই। এবার আপনি চিন্তা করেন এই জায়গায় যদি কোনো একটা বিন্দু থাকে, এখানে আমরা কোণ নিয়ে কাজ করি, তাহলে এই যে কোণটা পাবো এটা অবশ্যই 2 পাই থেকে ছোট হবে। এখানে আপনার রেখা নিয়ে কাজ করেন, আপনি যে কোণ পাবেন সেটা অবশ্যই 2 পাই থেকে ছোট হবে। এই জন্য চতুর্থ চতুর্ভাগের যে কোনো কোণ মানে হচ্ছে 2 পাই মাইনাস থেটা। এই যে চারটা কোণের ধরন আমাদের মাথায় রাখতে হবে, যে কোনো একটা কোণকে, কোনো একটা ত্রিকোণমিতিক কোণকে, কারণ আমরা জানি দেখেন প্রত্যেকটা অনুপাত দুইটা চতুর্ভাগে ধনাত্মক। যেমন সাইন চিন্তা করি, প্রথম চতুর্ভাগে ধনাত্মক, দ্বিতীয় ধনাত্মক ধনাত্মক। তো সাইনের যখন একটা ধনাত্মক মান পাবেন আপনি, ওইখান থেকে থেটা এর দুইটা মান পাবেন, প্রথমেও পাবেন দ্বিতীয়তেও পাবেন।
একইভাবে সাইনের মান তো ঋণাত্মক দুইটা চতুর্ভাগে, তৃতীয় চতুর্থ। তো যখন সাইনের ঋণাত্মক মান আসবে সেটাকে কিন্তু আমাকে টেনে তৃতীয় আর চতুর্থতে নিতে হবে। তো যখনই আমরা তাকে দ্বিতীয় চতুর্ভাগে নিব তখন আপনার মাথায় সাথে সাথে আসতে হবে যে দ্বিতীয় চতুর্ভাগের কোণ হচ্ছে পাই মাইনাস থেটা। তো পাই থেকে থেটা বিয়োগ, তৃতীয় চতুর্ভাগের কোণ মানে কি পাই প্লাস থেটা, চতুর্থ চতুর্ভাগের কোণ মানে কি 2 পাই মাইনাস থেটা। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। আর যদি আপনি একটু বুঝেন যে এটা হচ্ছে পাই, পাই মাইনাস থেটা নিলাম, এটা 2 পাই মাইনাস সরি এটা হচ্ছে পাই প্লাস থেটা, যে এটা 180, যদি এখানে মাথায় রাখেন 180 থেকে ছোট পাই মাইনাস, 180 থেকে বড় পাই প্লাস, এটা কত 360 থেকে ছোট 2 পাই মাইনাস। আচ্ছা, এই গেল একটা কথা। দ্বিতীয় কথা হচ্ছে একটু দেখেন, কখনো লাগবে না কাজে, হয়তো বা বড় হলে কাজে লাগবে, আমার শেখানোর কথা আমি শিখাই দিচ্ছি। এইখানে একটা কাজ করতে পারেন কখনো, এইটাকে মাইনাস পাই প্লাস থেটা লেখা যায়, জাস্ট মাথা ব্র্যাকেটে লিখে রাখেন। যদি আমি নেক্সট ডেতে অঙ্ক করাইতে যে অঙ্ক সেট করতে পারি তাহলে আমি উদাহরণ দেখাই দেবো। এটাকে অনেক সময় লেখা যায় মাইনাস থেটা, জাস্ট আপনি পাশে ব্র্যাকেট দিয়ে লিখে রাখেন, পাশে ব্র্যাকেট দিয়ে লিখে রাখেন। হ্যাঁ, আপনারা π/2 নিতে পারতেন, অবশ্যই পারতেন, আমি তো নিষেধ করি নাই π/2 নিয়েন না। আমি কি একবারও নিষেধ করছি π/2 নিবেন না? বলেন, আমি কি একবারও আপনাকে নিষেধ করছি যে ভাই π/2 নিয়েন না? নেন, আপনি, সমস্যা কি? আপনি π/2 নেন, আমি কি নিষেধ করছি? অবশ্যই π/2 নিতে পারেন। আমি পাই কেন নিতেছি? আচ্ছা, পাই মানে কত ডিগ্রি? পাই মানে কত ডিগ্রি তাই বলেন? 180। তো আমি 180 ডিগ্রি কেন নিতেছি? 180 ডিগ্রি মানে 2 × 90। তো 2 × 90-তে আমার সুবিধা হচ্ছে আমার কখনো অনুপাতের মান চেঞ্জ করতে হবে না, অর্থাৎ আমার সাইন আসতেছে, আমি সাইন নিয়েই কাজ করতে পারবো। আমি 2 পাই কেন নিতেছি? 2 পাই মানে হচ্ছে 4 × 90। এটার সুবিধা হচ্ছে আমার অনুপাতটা চেঞ্জ করতে হবে না, হয়তো আমার সাইন আছে, সাইন নিয়েই কাজ করতে পারবো, কজ আছে, কজ নিয়েই কাজ করতে পারবো। বাট আপনি যখনই π/2 3π/2-তে যাবেন তখন আবার অনুপাতগুলো চেঞ্জ করে দেখাইতে হয়। মানে এ পাশে সাইন আছে, ওই পাশেরটা কজ আছে, তো π/2 নিলে কজ হয়ে যায়, ওটাকে আবার সাইনে আনতে অনেক ঝামেলা হয়। এই জন্য সহজ সরল কাজ হচ্ছে 2 × 90-তে নেওয়া, তাহলে আমার অনুপাত চেঞ্জ করতে হবে না, রেশিওটা চেঞ্জ করতে হবে না। যখনই আপনি শুধু 90-তে কনভার্ট করবেন আপনি নিজেই চাপে পড়ে যাবেন। আমার তো বলতে কোনো সমস্যা নাই, বাট আমি তো আপনার ভালো চাচ্ছি। অবশ্যই π/2 নিলে হবে, হবে না তা না। আচ্ছা, এবার আসেন, এটা গেল, এই হচ্ছে কোণের প্যাটার্ন। আমি এটার উদাহরণ এরপরেই আসবো। অনেকেই অক্ষ নিয়ে মনে গেল, অক্ষটা আমি একটু বুঝাই দিই, অক্ষটা বুঝাই দিলে আমার মোটামুটি কাজ শেষ। অনেকেই অক্ষ নিয়ে প্রায় সুইসাইড করে ফেলছে। এবার আসেন অক্ষ নিয়ে কাহিনী। আচ্ছা, আমি যদি আপনাকে বলি প্রমাণ করো যে, ধরেন এটা আমি আপনার ধরেন এটাকে আমি আপনাকে কোশ্চেনে দিলাম, এটা আমি একটা কোশ্চেন দিলাম যে প্রমাণ করো যে sin 90-র মান হচ্ছে 1। কিভাবে কি করবেন শুনি আপনাদের কথাবার্তা একটু। আপনাকে sin 90 = 1 প্রমাণ করতে বললাম, বলেন কি করবেন? এই sin স্কয়ার cos স্কয়ার = 1, এত সহজ জিনিস প্রমাণ পড়তে হবে? আচ্ছা, ওটা পরে দেখাচ্ছি। sin স্কয়ার cos স্কয়ার পরে, ওটা পিথাগোরাসের সূত্র। কে থেটা ধরে ট্রায়াঙ্গেল আঁকবেন, আঁকেন তো। 90-কে থেটা ধরে ট্রায়াঙ্গেল আঁকেন তো আপনি, একটা দেখি পারেন কিনা। 90-কে থেটা ধরে একটা ট্রায়াঙ্গেল আঁকেন তো, দেখি তো সম্ভব কিনা।
মানে নর্মাল চিন্তা করেন, নর্মাল আমরা কি করি, একদম নর্মাল কথা চিন্তা করি। আমরা এরকম যদি একটা সমকোণী ত্রিভুজ আঁকি, ধরেন এ বি সি, আমরা কি করি, হয় এটাকে থেটা ধরি অথবা এইটাকে থেটা ধরি। এটা থেটা ধরলে এভাবে, আমরা কি এই 90কে কখনো থেটা ধরছি? একটু চিন্তা ভাবনা করে দেখেন তো। আচ্ছা, এবার আসেন, এটা খুবই সোজা, খুবই সোজা, এখানেও আপনার চেঞ্জ মনে রাখতে হবে। আচ্ছা আসেন, আমরা যে কোনো একটা জিনিস নিয়ে কাজ করি, একবারে সোজা। এটা হলো এক্স অক্ষ, এটা হলো ওয়াই অক্ষ। ধরেন একটা রশ্মি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে এখানে আসছে, এইখানে সে আসছে। তো এটা হচ্ছে ও, এটা এ, এটা হচ্ছে বি। ভালো করে বুঝবেন, জাস্ট একটু মনোযোগ দিয়েন। এখন এটাকে যদি এতটুকু ঘুরলো, এটাকে যদি আমি আরও ঘুরাই, তখন এই পজিশনে জিনিসটা আসবে। ধরেন এই পজিশনে আমরা চেষ্টা করতেছি এটা সমান রাখা, এই পজিশনে যখন আসবে, দেখেন এখান থেকে যদি লম্ব টানেন, সে কিন্তু থেটাটা একটু বেশি ঘুরছে, আর কোনো পাপ সে করে নাই। এটা ও এ বি। এখন কোণের মান যত বেশি হচ্ছে, ভালো করে দেখেন, এই যে ভূমি যেটা আছে এর মান বৃদ্ধি পাচ্ছে না হ্রাস পাচ্ছে? কোণের মান যখন বেশি হচ্ছে, এই কোণ যত ঘুরতেছে এই ভূমির মান বৃদ্ধি পাচ্ছে না হ্রাস পাচ্ছে? জি, কমতেছে। একটু ভালো করে খেয়াল করেন, আমরা যদি এরকম কাজ করি, এই পজিশনে জিনিসটাকে নিয়ে যাই, এই রকম অবস্থায় নিয়ে যাই, তখন ভূমি একবারে কমে যাবে, একবারে ভূমির মানটা কমে যাবে যখন সে এতটুকু ঘুরবে। এরকম ঘুরতে ঘুরতে যখন সে 90 ডিগ্রিতে আসবে, তখন তার এই যে ভূমিটা ছিল এটা কমতে 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 জিরোতে চলে আসবে। তো যখন 90 ডিগ্রি কোণে চলে আসে অক্ষের উপর, তখন ঘটনা কি ঘটে, তার এই ভূমির মান হচ্ছে জিরো হয়, আর লম্ব এবং অতিভুজ এই দুইটা সমান হয়ে যায়। যখন 90 ডিগ্রিতে সে আসে, তখন ঘটনা কি ঘটে, ভূমিটা জিরো হয়ে যায়। এই ভূমিটা কমতে 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 সে এসে মূল বিন্দুতে চলে আসে। আর অতিভুজ আর লম্ব দেখেন পার্থক্য কমতে কমতে অতিভুজ এবং লম্ব দুইটা সমান হয়ে যায়। এই হলো 90 ডিগ্রির কাজ। এজন্যই আমরা যখন বলি সাইন 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি মানে কি, লম্ব বাই হলো অতিভুজ। এই যে দেখেন লম্ব এবং অতিভুজ এই দুইটা কি সমান, তো সমান জিনিসের অনুপাত হচ্ছে কত, 1। আপনি এখন যখন cos 90 ডিগ্রি লেখেন, cos 90 মানে কি, ভূমি বাই অতিভুজ। এইখানে খেয়াল করেন ভূমির মান কত, 0 ডিভাইডেড বাই অতিভুজ মানে কত হয়, 0 হয়। এবার আপনি যখন tan 90 ডিগ্রি লেখেন, tan 90 মানে কি, লম্ব বাই হচ্ছে ভূমি। একটু ভালো করে খেয়াল করেন, লম্ব ভূমিটা 0 হয়, অর্থাৎ এটা কত হয়, অসংজ্ঞায়িত। এই হলো আপনার কাজ, এটাই হলো কাজ। যখন 90 ডিগ্রি কোণে আসে তখন এই কাজটা হয়, অর্থাৎ একদম সোজা হিসাব। এখন আমি একদম ক্লিয়ারলি বলে দেই, 90 ডিগ্রি কোণ এটা কোন অক্ষের উপর, এক্স অক্ষের উপর নাকি ওয়াই অক্ষের উপর, তাই বলেন? জি, ওয়াই অক্ষের উপর। তাহলে ওয়াই অক্ষের উপর কার মান 0, এক্স এর মান 0 নাকি ওয়াই এর মান 0? জি, এক্স এর মান 0। তো এই এক্স কে আমরা কি বলছি, ভূমি বলছি। তো যখনই 90 ডিগ্রিতে যাবে তখন ভূমি শূন্য হয়ে যাবে। এবার আসেন ভাই, 180 ডিগ্রি কোন অক্ষের উপর, এক্স অক্ষের উপর নাকি ওয়াই অক্ষের উপর? এক্স অক্ষের উপর। এক্স অক্ষের উপর কার মান 0, লম্ব 0 না ভূমি 0? জি, ওয়াই এর মান 0। তাহলে এই যে যখন আপনি 180 ডিগ্রি নিয়ে কাজ করবেন, ভালো করে খেয়াল করেন, তখন কি হবে, ওয়াই 0 মানে লম্ব থাকবে না। তখন কি হবে, এখানে এসে অতিভুজ সমান ভূমি হয়ে যাবে এবং ভূমির মানটা এই পাশে মাইনাস। এখন আপনি ধরেন চিন্তা করতেছেন cos 180 ডিগ্রির মান বের করবেন, একদম সহজ সরল চিন্তা করেন, কঠিন চিন্তার কোনো দরকার নাই। আপনি cos 180 ডিগ্রি মান বের করবেন, তখন আপনি 180 ডিগ্রি মানে এক্স অক্ষের উপর, তখন আপনি তো জানেন ইধার ভূমি বাই হলো অতিভুজ, তাহলে ভূমিটা হলো মাইনাস এই পাশে। তাহলে আমাদের কি হচ্ছে, ভূমি আর অতিভুজ তো সমান, ভূমি সমান অতিভুজ, তাহলে সমান জিনিসের অনুপাত 1,
তাহলে এটা হলো -1। এবার আপনি চিন্তা করেন, আপনি বের করবেন সাইন 180 ডিগ্রির মান। সাইন মানে তো লম্ব বাই অতিভুজ, তো এখানে লম্ব তো 0 বাই অতিভুজ মানে হচ্ছে 0। এগুলোর জন্য ক্যালকুলেটর লাগে? এগুলোর জন্য আবার এই যে 0 ডিগ্রি, 90 ডিগ্রি, 180 ডিগ্রি, এগুলো আপনি কার্তেসীয় স্থানাঙ্ক চিন্তা করেন, চ্যাপ্টার 11। আপনি কার্তেসীয় স্থানাঙ্ক পারলে ত্রিকোণমিতি সব পারেন। এবার বলেন 270 ডিগ্রি, 270 ডিগ্রি কোন অক্ষের উপর, এক্স নাকি ওয়াই? 270 ডিগ্রি কোন অক্ষের উপর? ওয়াই অক্ষের উপর। ওকে, ভালো কথা। ওয়াই অক্ষের উপর 0 কার মান? এক্স এর মান 0। তাহলে এখানে এক্স এর মান 0, কিন্তু লম্বটা ঋণাত্মক হয়েছে। এখান থেকে আপনি যে কোনো জিনিস বের করতে পারবেন। ভূমি 0, তাহলে cos 270, দেখেন ভূমি 0, তাহলে cos 270 এর মান কত হবে? 0 নাকি 1? ভূমি 0, cos 270 কি হবে? 0। তো গুড, আপনারা তো আমার চেয়ে ভালো পারেন, শুধু শুধু প্যারা দেন কেন? সাইন 270 কত? আমার মুখের দিকে তাকান, ভালো করে বুঝেন। সাইন 270 ওয়াই অক্ষের উপর লম্ব আর অতিভুজ সমান, সমান জিনিসের অনুপাত 1। আর 270-এ ওয়াই এর মান পজিটিভ না নেগেটিভ? ওয়াই এর মান পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ, তাহলে -1 হবে, -1 হবে। আর কে যেন বললো tan 90 অসংজ্ঞায়িত কেন? এই যে ভাই লিখে রাখছি নিচে, tan 90 লম্ব বাই ভূমি, 90 ডিগ্রিতে ভূমি 0, কোনো কিছুকে 0 দ্বারা ভাগ দিলে সেটা অসংজ্ঞায়িত হয়ে যায়। এর প্রান্তিক মান আপনি ইনফিনিটি বলতে পারেন, প্রান্তিক মান আপনি ইনফিনিটি বলতে পারেন। এই হচ্ছে আমাদের কাজ, আপনার অক্ষীয় কোণের ব্যাপার স্যাপার। কোন অক্ষে গেলে কে 0 সেটা চিন্তা করবেন, আর অলওয়েজ বাকি দুইটা সমান। যদি ওয়াই অক্ষে হয় ভূমি 0, লম্ব আর অতিভুজ সমান। এক্স অক্ষ হয় লম্ব 0, ভূমি আর অতিভুজ সমান। আপনি যে কোনো জিনিস বের করেন, ক্যালকুলেটর লাগবে না। সাইন 270, সাইন 270 ডিগ্রি মানে কি? লম্ব বাই অতিভুজ। এইখানে এইখানে চিন্তা করেন, এইখানে ভাই এখানে লম্ব নেগেটিভ না পজিটিভ? এটা হচ্ছে 270 ডিগ্রি, লম্ব নেগেটিভ না পজিটিভ? জি, এখানে লম্ব হলো মাইনাস, এবং এই অবস্থানে যখন আসছে অতিভুজ আর লম্ব সমান, তাহলে এটাকে তো আপনি লিখতেই পারেন লম্ব বাই লম্ব, কাটাকাটি যে কত হবে? -1। এটা বাসায় মাথা ঠান্ডা করে নিজে কার্তেসীয় স্থানাঙ্ক ভাবেন, জীবনেও ভুল হবে না। মাথা ঠান্ডা করে নিজে কার্তেসীয় স্থানাঙ্ক ভাবেন, কার্তেসীয় স্থানাঙ্ক। বেচারা আপনাদের এত উপকার করে গেছে, এত উপকার করে গেছে, এত উপকার করে গেছে, বলার মতো না। এবার তারপর হচ্ছে 30, 45, 60, এগুলো কোনো জিনিস হইলো? এটা কি বললেন? 30 ডিগ্রি কোণের প্রমাণ আপনারা 45 ডিগ্রি, এগুলো পড়েন নাই? ঠিক করে বলেন। এগুলো পড়ছেন, জেনারেল ম্যাথে করে দেওয়া ছিল। 30, 45 আপনি যদি বলেন 2 মিনিটের ব্যাপার, করা যাবে। একটা রশ্মি এভাবে যাচ্ছে, এটাকে OX নাম দেন। এই ঘড়ির কাঁটার বিপরীতে সে 45 ডিগ্রি কোণ ঘুরবে, OY অবস্থানে যাবে। এরপর আপনি কি অকাজ করবেন? এর উপর যে কোনো একটা বিন্দু নেবেন, বিন্দু নিয়ে এখানে একটা লম্ব টানবেন। এখানে ধরেন আপনি PM লম্ব টানলেন। এখন আমাকে বলেন এই কোণটা কত ডিগ্রি? জি, এই কোণটাও হচ্ছে 45 ডিগ্রি। তাহলে আমাকে বলেন, ধরি OM সমান হচ্ছে A, তাহলে PM সমান কত হবে? OM যদি A হয়, PM কত হবে? জি, PM সমানও A হবে। কারণ কি? সমান সমান কোণের বিপরীত বাহু সমান, সমান সমান কোণের বিপরীত বাহু সমান। জি, সমদ্বিবাহু 45 ডিগ্রি হবে, নিঃসন্দেহে, কোনো সন্দেহ নাই। এখন আপনি OP সমান কি লিখতে পারেন? √OM² প্লাস হচ্ছে PM²। তাহলে ইধার √A² প্লাস A², তাহলে √2A² সমান √2A। তাহলে এটা A, এটা A, এই বিচারা হলো √2A গেল।
এখন আপনার যে কোনো 45 আপনি সাইন 45 ডিগ্রি লেখেন, বলেন কার কার অনুপাত? সাইন 45 কে এখানে পিএম বাই হলো কত ওপি, তাহলে পিএম এর মান এ, এটা হলো √2a ইকুয়াল 1/√2। এভাবে আপনি যে কোনো মান বের করতে পারবেন, কজ ট্যান কট সেক কোসেক যে কোনো মান বের করা যাবে। একইভাবে 30 এবং 60 করতে হবে, একইভাবে 30 এবং 60 করতে হবে। একইভাবে আপনাকে 30 এবং 60 করতে হবে। আসেন এবার আমরা অনেক পড়াশোনা করছি আমার মতে, এখন আপনাদের কাছে কম মনে হতে পারে, কারণ আপনারা অবশ্যই ব্রিলিয়ান্ট, এটা তো আমি সবসময়ই বলি। আচ্ছা এবার আসি, এবার হচ্ছে আমরা যে কোনো মান এখান থেকে একটা সমাধান আসে, চ্যাপ্টার 8.3 এর ওইখান থেকে একটা সমাধান আসে সব সময়, অলওয়েজ একটা সমীকরণ দেয়, ওটাকে সমাধান করে থিটা এর মান, ওখানে বিভিন্ন রেঞ্জ দিয়ে দেয়, এত থেকে এত, এত থেকে এত, কখনো একটা মান বের করতে হয়, কখনো দুইটা মান বের করতে হয়, এরকম কাজ করতে হয়। তো আমাদের ওইগুলো একটু দেখতে হবে যে মানগুলো কখন কিভাবে আমরা চেঞ্জ করে কিভাবে বসাই। তো ধরেন আপনি তো ছোটো জিনিস নিয়ে কাজ করি, বড় জিনিস আস্তে আস্তে আসি। ধরেন আমি আপনাকে দিলাম সাইন এক্স সমান হচ্ছে হাফ, সুন্দর করে ব্যাকেটে দিয়ে দিলাম 0 থেটা, এখানে দিলাম হচ্ছে 3π/2। আপনি কি কি করবেন আমি আপনাকে বলতেছি, এটা দিলাম। তো এখানে আপনাকে প্রথম কাজ আপনি দেখবেন চতুর্ভাগ আঁকবেন, এক্স ওয়াই কিচ্ছু লিখতে হবে না, চতুর্ভাগ আঁকবেন এবং আপনি দেখবেন আপনাকে ওরা কত চতুর্ভাগ দিছে মান বের করার জন্য। যদি আমি এটা আঁকি, যে এটা আঁকলে আপনার জন্য একটু সুবিধা, আপনি অঙ্ক বুঝে করতে পারবেন। তো 0 থেকে 3π/2 বলেন তো কয়টা চতুর্ভাগ? 0 থেকে 3π/2 কয়টা চতুর্ভাগ নির্দেশ করতেছে এখানে? ভালো করে খেয়াল করেন, 0 থেকে 3π/2, এটা হলো 0, এটা হলো π/2, এটা হলো পাই, এই বেচারা হচ্ছে 3π/2। তাহলে আমাদের এখানে 3টা চতুর্ভাগ আছে, এটা হলো কাজ। এটা হলো আপনার প্রথম কাজ যে কোনো অঙ্ক এভাবে করার ক্ষেত্রে। আমি সমাধানের সময়ও দেখবেন, নেক্সট ডেতে যখন সমাধানের এক গাদা অঙ্ক করব তখন দেখবেন যে আমরা সব সময় এই চিত্রটা আমি এঁকে দিতে বলি, যাতে আপনি বুঝেন, টিচার দেখার সাথে সাথে বুঝে না, এই বাচ্চা বুঝে করছে, কোনো কনফিউশন না থাকে। এবার এইখানে 3টা চতুর্ভাগ আপনি নিতে পারবেন, এটাতে আপনার অধিকার নাই। তো এখানে সাইন থেটার মান হাফ দেওয়া আছে, হাফ তো পজিটিভ, তাহলে এই যে সাইনের মান যে ধনাত্মক, সরি এখানে এক্স হবে, এই যে সাইনের মান যে ধনাত্মক, এই 3টা চতুর্ভাগের মধ্যে সাইন কোথায় কোথায় পজিটিভ? জি প্রথম দ্বিতীয়। তখন আপনি কি করবেন? পরীক্ষার হলে দাগ দিবেন যে আপনি প্রথমে মান বের করবেন আর দ্বিতীয়তে মান বের করবেন, প্রথমে মান বের করবেন আর দ্বিতীয়তে মান বের করবেন, আপনি দাগ দিলেন। এবার আপনার কাজ শুরু, আপনি একবারে করবেন। সাইন এক্স দিলেন, এখানে হাফ, বলেন সাইন কত ডিগ্রির মান হাফ? সাইন কত ডিগ্রির মান হাফ? জি সাইন 30 ডিগ্রি। তাহলে আমরা এখানে লিখতে পারি সাইন π/6। এটা হলো প্রথম চতুর্ভাগে বের করলাম, কিন্তু আমি তো দাগ দিচ্ছি, আমাকে দ্বিতীয় চতুর্ভাগেও বের করতে হবে। এবার বলেন দ্বিতীয় চতুর্ভাগের কোণের ধরন কি, পাই প্লাস থেটা নাকি পাই মাইনাস থেটা, কোনটা? জি তখন আমরা এখানে লিখব সাইন পাই মাইনাস থেটা, পাই মাইনাস, এই যে প্রথমে যেটা পাবেন, প্রথম চতুর্ভাগে যে মানটা পাই, এটাকে আমরা নর্মালি থেটা চিন্তা করি, তাহলে পাই মাইনাস থেটা মানে π/কত 6। তখন আমরা একটা কাজ করব, এখান থেকে সাইন এক্স থাকবে, এটা হয়ে যাবে সাইন π/6 কমা এটা হয়ে যাবে সাইন 5π/6। অতএব আপনি এক্স এর মান কত পাবেন? π/6 কমা এখানে পাবেন 5π/6। এটা আমাদের অ্যান্সার। এখানে আমরা দুইটা মান পাচ্ছি। সেম জিনিস, আমি শুধু মান চেঞ্জ করে দিব, সেম জিনিস।
ক্লিয়ার এটা সবাই? গুড। এবার আসেন দেখেন আমরা এখান থেকে আরেকটু অকাজ করি বলে ধরেন এইখানে যদি এমন কাজ করা যায়, এখানে হচ্ছে ধরেন sin x সমান আমি -√3/2 দিলাম কমা। তো এখানে যখন কাজ করবেন দেখেন আপনার প্রথম কাজ কি, প্রথম ডিউটি হচ্ছে এই রেঞ্জটা দেখে আপনি আগে চতুর্ভাগ কয়টা সেটা নির্দেশ করবেন, আপনার প্রথম দায়িত্ব গেল। যাওয়ার পরে এরপরে আপনার কাজ কি, যে সাইন থেটার মান হচ্ছে কি মাইনাস। এখন আপনার যে রেঞ্জ আছে এখানে, এটা তো আপনি ব্যবহার করতে পারবেন না। এই যে তিনটা চতুর্ভাগ আছে তার মধ্যে সাইন কোথায় মাইনাস, যে সাইন হচ্ছে আমাদের কোথায়, তৃতীয় চতুর্ভাগে মাইনাস। অর্থাৎ আপনি এখানে একটা মান বের করতে পারবেন। তো এই একটা মান বের করতে যে আপনি প্রথমে কি করবেন, লিখবেন sin x সমান মাইনাস, এখানে আপনি লিখবেন sin 60 মানে π/3। আগে আমি লিখলাম, আগে আমি মাইনাসটা সরাচ্ছি না। এরপরে যে এখন এই মাইনাসটা বাদ দিতে হবে, এই জন্য এই কোণটাকে আমি তৃতীয় চতুর্ভাগে নিব। তো এটা হবে সাইন, এই তৃতীয় চতুর্ভাগের কোণের ধরন কি, পাই প্লাস না পাই মাইনাস? তৃতীয়র কোণের ধরন কি, পাই প্লাস নাকি পাই মাইনাস? জি পাই প্লাস। তখন আপনি এখানে লিখবেন পাই প্লাস হচ্ছে π/3। এটা গেল। তো দুপাশ থেকে যখন আপনি সাইন বাদ দিয়ে দিচ্ছেন তাহলে x এর মান থাকবে, অথবা আরেক লাইন লিখতে পারেন আপনার ইচ্ছা, এখানে sin x লিখলেন, এখানে সাইন থাকলো, এখানে হইল 4π/3, অতএব x সমান আপনি বলতে পারেন 4π/3। ইহা আমার অ্যান্সার, আর কোনো কাজ নাই। এরকম বিভিন্ন সময়ে কয়টা চতুর্ভাগ কোনটা ব্যবহার করতে পারবেন, প্রথমে যে রেঞ্জ দেওয়া থাকবে সেটা আঁকবেন, আঁকার পরে যে মান আছে সেটা কয়টা চতুর্ভাগ নেবে, একটা দুইটা, আমরা দেখছি আগে দুইটা নিছে এখানে একটা, তখন আমার সেই একটা মান ওই প্যাটার্নটা মনে রাখতে হবে। তো এখানে আমরা কি করছি দেখেন, প্রথমে মাইনাসের মতো মাইনাস রেখে দিছি, √3/2 সাইন 60 ডিগ্রি মানে π/3 মান √3/2। এরপর আমার তো এখানে মাইনাস রাখা যাবে না, আমাকে প্লাস নিতে হবে। এই যে মাইনাস, এই মাইনাস মানে কোন চতুর্ভাগে মাইনাস, তৃতীয় চতুর্ভাগে মাইনাস। এই জন্য এটাকে আমি টেনে তৃতীয় চতুর্ভাগে নিয়ে গেলাম। তো আমি তৃতীয় চতুর্ভাগে নিয়ে গেলাম, এটাকে জাস্ট থার্ড কোয়াড্রেন্টে নিছি। থার্ড কোয়াড্রেন্টে যখন নিছেন এটা তো অটোমেটিক মাইনাস, এই মাইনাস থাকার কারণেই তো আপনি তৃতীয় চতুর্ভাগে নিলেন। তো যখনই তৃতীয় চতুর্ভাগে নিছেন তখন তো আর এই সামনে মাইনাস দেওয়ার কোনো দরকার নাই, কারণ এইখান থেকেই তো মাইনাস মানটা আসবে। এই যে আপনি কোণ নিছেন 180 ডিগ্রি আর 60 ডিগ্রি মানে কত, 180 60, এখানে হচ্ছে 240 ডিগ্রি যে কোণ নিছেন, আপনি সাইন ক্যালকুলেটরে সাইন 240 দেন, দেখেন তো কত আসে। ক্যালকুলেটরে সাইন 240 দেন, দেখেন তো কত আসে। জি -√3/2। এই যে এখানে নিছেন বলেই তো এখানে মাইনাস আসছে। এখন আপনি যদি মনে করেন, দেখেন ভুলটা কোথায়, অনেক সময় আমরা কি করি, এটা তো এটা লিখি, লেখার পরেও সামনে একটা মাইনাস দেই। তো এখন এটা লিখলেন, তৃতীয় চতুর্ভাগে নিলেন, আবার সামনেও মাইনাস দিলেন, তাহলে কি মাইনাস থাকলো না প্লাস হয়ে গেল, কোনটা? বলেন, এটা কি যদি এখানেও মাইনাস দেই, এখান থেকে তো অটোমেটিক মাইনাস আসবে, তখন তো মাইনাস মাইনাস উল্টা প্লাস হয়ে যাবে, ওই মান থাকবে না। এই জন্য এইটা না, আপনি এই মাইনাস থাকার কারণেই আপনি তৃতীয় চতুর্ভাগে নিতে পারছেন, না হলে তো নিতেই পারতেন না। নাও এবার আসেন, এটা যাওয়ার পরে তো এই জিনিসগুলো আমাদের অঙ্কের মধ্যে আসবে। একজন বলছেন সমীকরণকে সিদ্ধ করা, সমীকরণকে সিদ্ধ করা কি কম্পালসারি? সমীকরণকে সিদ্ধ করা কম্পালসারি, বা আমরা সব ক্ষেত্রে কি সমীকরণকে সিদ্ধ করি? বলেন। কিছু ক্ষেত্রে করতে হয়, একটা কন্ডিশন আছে, সেক্ষেত্রে সমীকরণকে সিদ্ধ করতেই হয়, একটা শর্ত আছে, আপনাকে করতেই হবে, না করলে আপনি মোটামুটি 50-50,
ঝামেলায় পড়ার সম্ভাবনা আছে। এই যে এই কথা লিখতেছে কজ অফ মাইনাস এক্স মানে কজ এক্স কেন, ওরে ফাঁসি দিয়ে মেরে ফেলেন, এটা আমরা প্রথমে পড়ছি। কজ অফ মাইনাস এক্স মানে কজ এক্স কেন, এটা আমরা প্রথমে পড়ছি, একদম ফার্স্টে পড়ছি। এই ওইটা দেখাবো, ওইটা সমাধানে আমি তো আজকে যাচ্ছি না সমাধানে, আমি যখন সমাধান করব আমি তারপরে এক কথায় বলে রাখি এটা হচ্ছে কখন করি, ধরেন সমাধান করতে যে কিছু ক্ষেত্রে আমরা নর্মালি কমন নিলে কাজ হয়ে যায়, কিছু ক্ষেত্রে আমাদের উভয় পক্ষকে বর্গ করতে হয়, মানে এপাশ ওপাশ দুই পক্ষকে বর্গ করতে হয়। যেমন ধরেন আপনাকে যদি এরকম একটা অঙ্ক দেওয়া হয় যে সাইন এক্স প্লাস কজ এক্স এটা সমান √2 দিলাম, এই ধরনের অঙ্কের ক্ষেত্রেই ধরেন দেখবেন উভয় পক্ষকে বর্গ করতে হয়, যে কোনো একটাকে ডান দিকে নিয়ে উভয় পক্ষকে বর্গ করতে হয়। তো যেগুলাতে আপনি উভয় পক্ষকে বর্গ করেন ওই ক্ষেত্রে যে এক্স এর মানগুলো আসে ওই মানগুলো অনেক সময় এই সমীকরণটাকে সিদ্ধ করে না, তখন আমাকে সিদ্ধ করে দেখাইতে হয় আসলে, আদারওয়াইজ দেখানোর কোনো দরকার নাই। তখন আপনি যখনই উভয় পক্ষকে বর্গ করবেন তখন যে মানগুলো আসে, কেন এই কাজ হয় আসলে, কারণটা কি? ধরেন আপনাকে এই সমীকরণকেই আপনি বর্গ করলেন, আমি আপনার বেসিক জিনিসটা বুঝে অঙ্ক নেক্সট ডেতে করব, এটাকে আপনি √2 বর্গ করলেন, এটা সমান 2 আসলো। এখন আমি যদি আপনাকে শুধু 2 দিয়ে বলি কার বর্গ বলেন তো, আমি যদি আপনাকে শুধু 2 দিয়ে বলি কার বর্গ, আপনি কি বলবেন? আমি যদি শুধু 2 দিয়ে বলি কাকে বর্গ করলে 2 পাওয়া যায়, আপনি কি বলবেন বলেন তো? আচ্ছা √2 এর বর্গ কেন ভাই, -√2 যদি বর্গ করি তাহলে কি এটা √2 হয় না? অবশ্যই হয়। অর্থাৎ এই যে আপনি যখনই বর্গ করে এটাকে 2 বানাচ্ছেন, এটা তো এটাও হতে পারতো, একটু ভালো করে খেয়াল করেন, sin x প্লাস cos x সমান -√2। একটু দেখেন, আমি যদি ভাই এই সমীকরণটাকেও বর্গ করি তাহলে তো একই জিনিসই পাবো নাকি আলাদা হবে? আমি যদি এই সমীকরণকেও বর্গ করি তাহলে তো এটাই পাবো, কোনো পার্থক্য হবে না, সেম থাকবে। এই সমীকরণকেও যদি বর্গ করি একই হবে নাকি আলাদা হবে বলেন তো? জি একই হবে। তো ঝামেলাটা ওইখানে লাগে, আপনি যখন এই যে ঠাস করে বর্গ করে দিলেন আপনি তো আপনার শান্তি মতো করছেন যে এটা হলো √2 এর বর্গ 2, কিন্তু মান যখন বের করতেছেন তখন সে কি করে, এই সমীকরণকে সিদ্ধ করে, সে মানগুলোও বের করে, এই সমীকরণকে সিদ্ধ করে, সে মানগুলোও বের করে, এই জন্য ঝামেলাটা লাগে। তখন আমাদের এই সমীকরণকে যে সিদ্ধ করে ওই মানগুলো বাদ দিয়ে দিতে হয়, এবং বর্গ না করলে না, দুইটা মান আসলে যে তা না, আপনি উভয় পক্ষকে যদি বর্গ করেন তখন শুদ্ধি পরীক্ষা করবেন, উভয় পক্ষকে যদি বর্গ করেন তখন শুদ্ধি পরীক্ষা করবেন, আদারওয়াইজ শুদ্ধি পরীক্ষা করার কোনো দরকার নাই। আচ্ছা এটা 2 হবে, এটা 2 হবে। আপনি যখন এরকম বর্গ করবেন বোথ সাইডে তখন শুদ্ধি পরীক্ষা করতে আপনি বাধ্য, আদারওয়াইজ কোনো অঙ্কে শুদ্ধি পরীক্ষা করার কোনো দরকার নাই, আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি। শুধুমাত্র বর্গ করলে এই কাজ করবেন, তাছাড়া এটা ফেস করতে আপনার কখনোই হবে না, কোনো শুদ্ধি পরীক্ষা করার কোনো দরকার নাই। আচ্ছা এখন আপনাদের কাছে আমার একটা ছোট্ট প্রশ্ন, মিটার বড় না কিলোমিটার বড়? মিটার বড় নাকি কিলোমিটার বড়? বড় কে? কিলোমিটার। আচ্ছা আপনারা তো অনেক ভালো জানেন, এখন বলেন তাইলে রেডিয়ান বড় না ডিগ্রি বড়? রেডিয়ান বড় নাকি ডিগ্রি বড়? অনেকেই আচ্ছা মানে এটা কোনো সন্দেহ নাই যে রেডিয়ান বড়, রেডিয়ান নিঃসন্দেহে রেডিয়ান বড়, মানে কোনো সন্দেহ নাই, রেডিয়ান বড় নিঃসন্দেহে, নিঃসন্দেহে রেডিয়ান বড়, নিঃসন্দেহে। জি রেডিয়ান ডিগ্রি থেকে অনেক বড় একক, অনেক বড় একক, অনেক বড়, রেডিয়ান ডিগ্রি থেকে অনেক বড় একক।
আপনি লেখেন না 180 ডিগ্রি সমান হচ্ছে কত পাই রেডিয়ান, তাহলে 1 ডিগ্রি মানে কত পাই বাই 180। 1 রেডিয়ান মানে কত ডিগ্রি বলেন তো? 1 রেডিয়ান মানে কত ডিগ্রি? আমরা বলি না, দেখেন আমরা কিন্তু একটা জিনিস লিখি যে 180 ডিগ্রি এটা মানে হচ্ছে পাই রেডিয়ান, অতএব 1 ডিগ্রি মানে কত? 1 ডিগ্রি মানে হচ্ছে পাই বাই 180 এত রেডিয়ান। তাহলে 1 রেডিয়ানে কত হবে? 180 ডিভাইডেড পাই ডিগ্রি হবে। এখন আপনি এই 180কে পাই দ্বারা ভাগ দেন, কত আসে? 180কে 3.1416 দ্বারা ভাগ দেন, 180কে 3.1416 দ্বারা ভাগ দেন, দেখেন তো কত আসে? 57.295, 57.295। আচ্ছা যদি তাই আসে তাহলে 1 রেডিয়ান সমান 57.3 ডিগ্রি। তাহলে অবশ্যই 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 রেডিয়ান অনেক বড়। 57.3 ডিগ্রি মানে বুঝতে পারছেন 1 রেডিয়ান সমান অনেক বড় একক, অনেক বড় একক, অনেক অনেক অনেক। না শুদ্ধি পরীক্ষা রাফেও দেখাইতে হবে না, লিখে দিতে হবে। অঙ্কের মধ্যে আপনি লিখে দিবেন। শুদ্ধি পরীক্ষা মানে আপনারা একটা আমার শুদ্ধি পরীক্ষার অঙ্ক করাবেন, এটা বাসা থেকে ডিসিশন নিয়ে আসছেন তাই তো? না বাসা থেকে ডিসিশন নিয়ে আসছেন? আচ্ছা এই কারা বলছে ঘড়ির ম্যাথ একদম ফাঁসি দিব? হাতে ঘড়ি নাই, বাসায় পরীক্ষার হলে একটা দেয়াল ঘড়ি নিয়ে যাবেন। বাসায় মানে পরীক্ষার হলে একটা বড় দেয়াল ঘড়ি নিয়ে যাবেন, বিশাল একটা দেয়াল ঘড়ি নিয়ে যান, তাহলে দেখবেন ঘড়ির ম্যাথে কোনো সমস্যাই হচ্ছে না। বিশাল একটা দেয়াল ঘড়ি নিয়ে যাবেন। আচ্ছা এবার ডিগ্রি রেডিয়ান গেল। আচ্ছা একটা প্রমাণ আসে, এটা আপনারা পড়বেন, এবছর আসার সম্ভাবনা বেশি। রেডিয়ান কোণ একটা ধ্রুবকোণ, এটা অবশ্যই পড়বেন। রেডিয়ান কোণ একটা ধ্রুবকোণ, এটা পড়বেন অবশ্যই। রেডিয়ান কোণ একটি ধ্রুবকোণ, এটা অবশ্যই পড়বেন। আচ্ছা ঘড়ির ক্ষেত্রে আমি এককগুলো দেখায় দিচ্ছি, ঘড়ির ক্ষেত্রে এককগুলো দেখায় দিচ্ছি। ঘড়ির ক্ষেত্রে আমি এককগুলো আপনাকে বোঝাই, তাহলে আপনি খুব ভালো বুঝতে পারবেন। এককগুলো বোঝালেই হবে ঘড়ির ক্ষেত্রে। আমি এককগুলো বোঝাবো তাহলেই হবে। ধরেন একখান ঘড়ি আছে, একখান ঘড়ি, একখান দেয়াল ঘড়ি, এরকম একখান দেয়াল ঘড়ি আছে। এইটা হচ্ছে ঘড়ির কি কি থাকে? ইধার 12টা থাকে, এখানে 3 থাকে, এখানে 6 থাকে, এখানে 9 থাকে। এখানে কি থাকে? 1 থাকে, এখানে 2 থাকে, এখানে 4 থাকে, এখানে 5, ইধার 7, উধার 8, এখানে 10, এখানে ধরেন 11। এই হলো আমাদের ঘড়ি। ঘড়ি এবার আসেন দুইটা কাটা আছে, একটা হচ্ছে ঘন্টার কাটা, ঘন্টার কাটা। আমি জাস্ট এককটা শিখাবো তাহলেই হয়ে যাবে। বলেন তো একটা ঘন্টার কাটা, এরকম একটা ঘন্টার কাটা আছে, সে যদি এইখান থেকে ঘুরে আবার এইখানেই আসে, কত ঘন্টা অতিক্রম করে? ঘন্টার কাটা ধরেন এইখান থেকে ঘুরে ঘুরে ফিরে এইখানেই আসলো, সে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? কত ঘন্টা অতিক্রম করে? 12 ঘন্টা। কোণ কত ডিগ্রি? 360 ডিগ্রি। এই 1 ঘন্টা, এই কে বলছে এই কথা? ওরে মারেন মারেন ধরে মারেন। তাহলে ঘন্টার কাটা একবার যখন ঘুরে আসে সে 12 ঘন্টা ঘুরে, এবং কত ডিগ্রি কোণ ঘুরে? সে 360 ডিগ্রি। তাহলে 12 ঘন্টায় অতিক্রম করে 360 ডিগ্রি। অতএব 1 ঘন্টায় অতিক্রম করে 360 ডিগ্রি ডিভাইডেড বাই 12, কত হয়? 30 ডিগ্রি। অর্থাৎ ঘন্টার কাটা 1 ঘন্টায় 30 ডিগ্রি। তাহলে এর একক হচ্ছে 1 ঘন্টায়
30 ডিগ্রি অতিক্রম করে। এটা হলো আপনার একটা শিক্ষা। অর্থাৎ দেখেন এখান থেকেই বোঝা যায়, যদি মাথা একটু খাটান এখান থেকেই বোঝা যায়। আচ্ছা এইখানে কত ডিগ্রি, এই জায়গাতে কত ডিগ্রি কোণ আছে, এখানে কত ডিগ্রি কোণ আছে, আমি যে চিত্র আছে এখানে কত ডিগ্রি কোণ আছে, 90 ডিগ্রি। এবার এখানে কয় ঘন্টা আছে, 3 ঘন্টা, এই 1 ঘন্টা, এই 1 ঘন্টা। দেখেন এগুলো তো সমান থাকে, আমাদের আঁকা ভুল হতে পারে বাট এক্স্যাক্টলি তো সমান থাকে। তাহলে টোটাল 90 ডিগ্রি আছে, তাহলে প্রত্যেকটা ভাগের মান কত ডিগ্রি, প্রত্যেকটা ভাগ কত ডিগ্রি, 30 ডিগ্রি। এটাই আমরা লিখছি যে 1 ঘন্টায় অতিক্রম করে 30 ডিগ্রি। এবার আসেন মিনিটের কাঁটা। এই বলেন মহিয়স, আপনারা এত মহান মানুষ, মিনিটের কাঁটা, একখান মিনিটের কাঁটা আছে, সেই মিনিটের কাঁটা যদি এইখান থেকে ঘুরে আবার এখানে আসে কত মিনিট ঘুরে, মিনিটের কাঁটা টোটাল একবার কত মিনিট ঘুরে, 60 মিনিট। কোণ কত ডিগ্রি, 360 ডিগ্রি। তাহলে মিনিটের কাঁটা কি করতেছে, এই বেচারা 60 মিনিটে অতিক্রম করে 360 ডিগ্রি। তাহলে এই বেচারা 1 মিনিটে অতিক্রম করে কত, 360 ডিভাইডেড বাই 60 মানে 6 ডিগ্রি। তাহলে এখানে আপনার শিক্ষা হচ্ছে মিনিটের কাঁটা এক মিনিটে অতিক্রম করে 6 ডিগ্রি। এই হলো কাজ। এই দুইটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে। এটা ইচ্ছা করলে পরীক্ষার হলে আপনি বেরও করে নিতে পারেন, কোনো ঝামেলা নাই। এটা আপনার সদ ইচ্ছার ব্যাপার। আপনি এখানেও হিসাব করেন, ধরেন এইখান থেকে শুরু করে যদি 3 পর্যন্ত আসে, কয় মিনিট আমরা হিসাব করি, মিনিটের কাঁটা 12 থেকে শুরু করে যদি 3 পর্যন্ত আসে কয় মিনিট হিসাব করি, 15 মিনিট। আর এখানে তো আপনারা একটু আগেই বললেন এই কোণটা 90 ডিগ্রি, তাহলে 15 মিনিটে যদি 90 ডিগ্রি যায়, 1 মিনিটে কয় ডিগ্রি যাবে, 6 ডিগ্রি যাবে। এই হলো কাজ। এই দুইটা একক যদি আপনি মনে রাখেন তাহলে আপনার আর কিছু লাগবে না। এই দুইটা একক লিখবেন, যে টাইম বলবো ওটাকে ঠাস করে গুণ দিবেন, ঠুস করে অঙ্ক হয়ে যাবে, কোনো ঝামেলাই হবে না। আমি আপনাদের দেখাচ্ছি, যে কোনো একটা টাইম নিয়ে কাজ করি তাহলেই হবে। ধরেন আপনাকে বললো এটাই বলবো, ধরেন আপনাদের এমসিকিউ এর জন্য কিছুই না, খালি গুণ করে বিয়োগ করে দিলে একবারে ক্যালকুলেটরে দিলে হয়, বাট রিটেনের জন্য তো আপনাকে লিখতে হবে। এমসিকিউ এর জন্য একটা শর্টকাট সূত্র আছে, ওটা ইউজ করলেই হয়। তাছাড়া এমনি গুণ করে বিয়োগ করে দিলেও হয়, ওটা অনেক সোজা। তো রিটেনের জন্য আপনি যেটা কাজ করবেন, প্রথমে মিনিটের কাটার হিসাবটা করে নেবেন। 9টা 30 মানে কত মিনিট বলেন তো, 9টা 30 মানে কত মিনিট, 9টা 30 মানে কত মিনিট গেছে সে। 9টা 30-এ ঘটনা কি ঘটে, 9টা 30-এ ঘটনা ঘটে এখানে 9, এখানে 10, এখানে 12, এখানে হলো 6। একটা কাটা থাকে এইখানে আর একটা কাটা থাকে এই জায়গায়, এই দুইটার মধ্যবর্তী কোণ বের করতে বলছে আপনাকে। তাহলে 9টা 30-এ মিনিটের কাটা এক মিনিটে অতিক্রম করে 6 ডিগ্রি। এখানে 6 ডিগ্রি একটু লেখেন, দেখা যাচ্ছে কি, যাওয়ার কথা 6 ডিগ্রি। অতএব মিনিটের কাটা এই যে 30 মিনিটে অতিক্রম করে সমান কত, 6 ডিগ্রি ইন্টু 30 সমান হচ্ছে 180 ডিগ্রি গেল। এবার ঘন্টার কাটার হিসাব করবেন। ঘন্টার কাটা, এটার আগে 9টা 30 সমান হচ্ছে 9 যোগ 30/60 মানে কত, 9.5 ঘন্টা। এটা আপনাকে মাথায় রাখতে হবে। ঘন্টাটা সবসময় কনভার্ট করে নিতে হবে। 9টা 30-কে আমরা একদম বাংলা ভাষায় 9:30 বলি,
অর্থাৎ এখানে 9 ঘন্টা আছে আর 30 মিনিটে হচ্ছে হাফ ঘন্টা। অত হিসাব বাদ দিয়ে মিনিটকে ঘন্টায় নিতে গেলে 60 দ্বারা ভাগ দিতে হয়। এখন আপনি ঘন্টার কাটার হিসাব লেখেন যে ঘন্টার কাটা 1 ঘন্টায় অতিক্রম করে 30 ডিগ্রি। অতএব ঘন্টার কাটা 9.5 ঘন্টায় অতিক্রম করে 30 × 9.5 3 নং 27 270 30 আধে হচ্ছে 15 তাহলে 285 ডিগ্রি। এখন একটা থেকে আর একটা বিয়োগ দেন, যা আসবে তাই অ্যান্সার। অতএব এখন জাস্ট একটা থেকে একটা বিয়োগ দেন, মধ্যবর্তী কোণ বড়টা থেকে ছোটটা 285 মাইনাস হচ্ছে কত 180 সমান হলো 105 ডিগ্রি। এটা একটা শর্টকাট সূত্র আছে এমসিকিউ এর জন্য, বা এমনি ইয়া করলেই হয়। এই একক মনে রাখলেই হয়ে যাবে। দুইটা একক মনে রাখেন, যে টাইম দিবে শুধু এটা মাথায় রাখবেন। যখন ঘন্টা হিসাব করবেন তখন অবশ্যই সেটাকে টোটাল ঘন্টায় কনভার্ট করে নিতে হবে, ওই মিনিটটাকেও ঘন্টায় কনভার্ট করতে হবে। সো এই ছিল কাজ। রেডিয়ান কোণ, ধ্রুব কোণ প্রমাণটা একটু পড়বেন অবশ্যই, এটা কিন্তু মিস করা যাবে না, আসতে পারে। দেন আমরা হচ্ছে নেক্সট ক্লাসে অঙ্ক দেখব। আপনাদের এই সমাধান যা যা আছে, সমাধান যা যা আছে এগুলো আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আস্তে আস্তে দেখব, যা প্রবলেম আছে। তো আজকে এতটুকুই। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন একে অপরের জন্য।